হ্যাঁ হ্যাঁ, চলে আসছি, দাঁড়াও। ওকে, ঠিক আছে, চলো শুরু করি। হুম, তার মানে এই চ্যাপ্টার থেকে আমাদের কারোর আর তেমন কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট চ্যাপ্টার কোনটা পড়বো বলো? আমরা একটা ছোট চ্যাপ্টার দিয়ে শুরু করি, তাই না? অনেক বোর্ড হয়ে গেছি বড় চ্যাপ্টার পড়তে পড়তে। সো এখন আমরা চলে যাব, এটা কি, এই যে পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কি, নিম গাছ। এখন আমরা চলে যাব নিম গাছের মধ্যে, ঠিক আছে? চলো, নিম গাছটা, না এটা তো আমাটির ভেপু, এইটা দিয়ে, এটা হচ্ছে নিম গাছ। তো চলো নিম গাছ দিয়ে শুরু করি। নিম গাছ, কে লিখেছেন? বনফুল। বনফুলের পুরো পুরো নাম কি সবাই লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই লিখো। বনফুলের ফুল নেম কি? বনফুল, এটা হচ্ছে তার ছদ্মনাম, কিন্তু তার ফুল নেমটা কি সবাই একটু লিখো তো। আবার বা মুখেও বলতে পারো, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, বলাই চাঁদ মুখোপাধ্যায়। কি বলো তো? বলাই চাঁদ মুখোপাধ্যায়। তো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের এই যে নিম গাছ, যে আমাদের এখানে একটা স্টোরি দেওয়া হয়েছে, স্টোরিটার মাধ্যমে দেখো, এটা লেখাটা ছোট কিন্তু মর্মার্থ বা এটার যে গভীর ভাবার্থটা সেটা কিন্তু অনেক বড়। আমাদের এরকম এরকম কিছু লাইন আছে, অনেক সময় তোমরা দেখবা যারা হচ্ছে বড় বড় ঋষিরা থাকেন, মনীষীরা থাকেন, তো তাদের কিছু কিছু উক্তি যেটা আমাদের জীবনে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলে। যেমন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তারপর হচ্ছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। তারপরে হচ্ছে আরো এরকম থাকে না, অনেক প্রবাদ বাক্য কিন্তু থাকে। তারপর অনেক মনীষীদের অনেক উক্তিও থাকে। এই জিনিসগুলো আসলে ব্যাপারটা দেখা যায় লাইনগুলো ছোট কিন্তু এগুলোর ভাবার তো অনেক বেশি। যদি বলো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, দেখো শব্দটা কিন্তু একটা মানে জাস্ট কয়েকটা শব্দ দিয়ে একটা বাক্য এখানে লেখা হয়েছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু এই শিক্ষাটা কিভাবে মেরুদণ্ড সেটা যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে তোমাকে অনেক কথা বলতে হবে, তাই না? তো এখানে আসলে এই নিম গাছ গল্পটাও খানিকটা এরকম টাইপের যে গল্পটা ছোট কিন্তু এটার ভিতরে যে ভাবার্থটা দেওয়া আছে সেটার গভীরতাটা অনেক বেশি। এবং তোমরা অনেকেই হয়তো এই গল্পটা পড়ছো, তো আমরাও একটু দেখবো। এখানে আসলে একটা নিম গাছকে আমরা শুরুতে আমরা দেখি যে একটা নিম গাছ যাকে সবাই যার ইচ্ছা মতো যাচ্ছে তাই ভাবে ব্যবহার করতেছে, কিন্তু দিন শেষে সেই নিম গাছটার দিকে কিন্তু কেউই কোনো খেয়াল করতেছে না, বা তার পরিচর্যা করা বা তাকে আসলে তারও যে এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য যে আরো কিছু করণীয় আমাদের আছে, এটা কিন্তু আমরা কেউই করি না, তাই না? কিন্তু আমাদের ইচ্ছা মতো নিম গাছের ছাল থেকে ধরে তার পাতা ডালপালা সব কিছু কিন্তু আমরা নিয়ে চলে যাচ্ছি। তো ঠিক তেমনই ভাবে আমাদের লেখক বোঝাতে চেয়েছে যে আমাদের বাড়ির যারা গৃহবধূরা থাকে, যারা হচ্ছে গৃহিণীরা থাকে, আমাদের মায়েরা, আমাদের খালারা, আমাদের বোনরা যাদের বিয়ে হয়ে গেছে, হয়তো তারা গৃহকার্যে এখন ব্যস্ত, তাই না? তো আমাদের গৃহিণীদের ক্ষেত্রে কিন্তু এরকম, মা এটা লাগবে, মা সেটা লাগবে, মা চা বানায় দাও, মা খাবার বানায় দাও, মা আমার জামা কই গেল, মা আমার ঘরটা পরিষ্কার করা নাই করা, মা আমার কাপড় ধুয়ে দাও। প্রত্যেকটা জিনিস অসুস্থতা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে আমাদের মায়ের প্রয়োজন হয়। আর এই মাটা যখন আমাদের পাশে থাকে না, তখন কিন্তু আমাদের জীবনটা কেমন এলোমেলো হয়ে যায় না? অর্থাৎ আমাদের যখন যা ইচ্ছে তাই আমরা কিন্তু এই মানুষটার কাছ থেকে চেয়ে নিই, কিন্তু সেই মানুষটা একবারের জন্য একটু বিরক্ত হয় না? বলে যে ঠিক আছে দিচ্ছি, একটু অপেক্ষা করো, এই যে রান্না হয়ে গেল, এই তো তোমার ড্রেসটা আয়রন করে রাখছি, এই দেখো এইটা সেটা 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 আরো অনেক কিছু। কিন্তু আমরা কয়জন সেই মানুষগুলোর পরিচর্যার কথা চিন্তা করি বলো তো? কখনো নিয়ে গেছো তোমার মাকে ঘুরতে, বলছো যে মা এই আইসক্রিমটা আমি কিনে নিয়ে আসছি আজকে তোমার জন্য, তুমি একটু আইসক্রিম খাও? মায়ের জন্য কখনো একটা চকলেট কিনে নিয়ে গেছো? কেউ যাও নাই, যাই না, কারণ তাদেরও যে জীবনে একটা শখ আহ্লাদ থাকতে পারে, এই ঘরের চারটা কোণা ছাড়া আর এই রান্নাঘরটা ছাড়া তাদেরও যে একটা জীবন থাকতে পারে, তাদেরও কিছু শখ আহ্লাদ বেড়ানোর সুযোগের আসলে সুযোগের অভাবে তারা সেগুলো করতে পারে না। তো আমাদের লেখক বলতেছে যে ওই মানুষগুলোর কাছ থেকে আমরা শুধু নিতেই থাকি নিতেই থাকি নিতেই থাকি, কিন্তু সেই মানুষগুলোরও যে পরিচর্যার প্রয়োজন আছে, সেই মানুষগুলোরও যে জীবনে শখ আহ্লাদ আছে, তাদেরকেও যে বেঁচে থাকার জন্য আমাদের হেল্প করা দরকার, সেটা আমরা কেউই করি না। তো দেখো
দেখো এই যে নিম গাছ, একটা ছোট্ট শব্দ, একটা শব্দের মাধ্যমে লেখক কত কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের মায়েদের প্রতি আমাদের কি দায়িত্ব, আমাদের গৃহবধূদের প্রতি আমাদের কি দায়িত্ব, তাদের উপরে সবসময় সবকিছু চাপিয়ে না দিয়ে কিন্তু তাদেরকে আমরা হেল্প করতে পারি। আমরা অনেক সময় বিকালবেলা মায়ের রান্নায় একটু হেল্প করতে পারি, আমরা চাইলে নিজের বিছানাটা নিজে একটু গুছিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আসলে প্রত্যেক শুক্রবার নিজের কাপড়গুলো নিজে একটু ধুয়ে ফেলতে পারি, নিজের বইটা নিজে গুছাতে পারি, পড়াশোনা ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু আমাদের মায়েদের কাজও অনেক বেশি আগে মানে এগিয়ে যায় আর কি। এবং কখনো মায়েদের সাথে রেগে কথা বলো না, কখনো তাদের মনে কষ্ট দিয়ে কথা বলো না। একটা সময় বুঝবা যে আসলে চেষ্টা করলেও ওই মানুষগুলোর সাথে আর ভালোভাবে তুমি থাকতে পারবা না। যেমন ছোটবেলা আমি প্রচুর আমার মায়ের সাথে রাগ করতাম, মানে আমি কথায় কথায়, অ্যান্ড আমার মা ছিল এক প্রকার আমার শত্রুর মতো, যে আমার মা আমাকে সব কাজে নিষেধ করতো, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এমনি এমনি করো, এমনি থাকো, এটা করো। আমি খুব বেশি বিরক্ত হইতাম আমার মার ওপর। কিন্তু দেখো এখন এত দূরে চলে আসছি যে মানে আমার মায়ের সাথে যদি দেখা করতে চাই তাহলে আমাকে অনেক লম্বা একটা শিডিউল গুছায় মায়ের সাথে দেখা করতে যাইতে হয়, কারণ অনেকটা দূরে চলে আসছি এখন। তো এই সুযোগগুলো কিন্তু আর অনেক অন্য সময় পাবা না। তখন ইচ্ছে করবে যে আজকে একটু মার সাথে মিষ্টি করে কথা বলি, মাকে একটু রান্না করে খাওয়াই, মাকে নিয়ে একটু ঘুরতে যাই। মা তো সারা জীবনই কাজ করে, কিন্তু সেই সময়গুলো আর তোমাদের কাছে ফিরে আসবে না। সো যথাসম্ভব চেষ্টা করবা, বাড়ির যারা গৃহকর্তীরা আছে, যারা গৃহ কাজে আসলে তারা তাদের জীবনটাকে তারা সারা জীবনের জন্য নিয়োজিত আছে, সেই মানুষগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া। এটাই হচ্ছে নিম গাছ এই গল্পটার কি মূল কথা বা মর্মকথা। তাহলে এই বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1899 সালের 29শে জুলাই। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে তিনি মেট্রিক পাস করেন। হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে তিনি আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিএ পাস করেন। তার মানে তিনি মেডিকেলের স্টুডেন্টও ছিলেন। ও মাই গড, তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেক হাই প্রোফাইল ছিল। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বর্ণফুলের অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয়েছিল কিন্তু মেডিকেল অফিসার হিসেবে, এটা মনে রাখবা। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। অর্থাৎ শনিবারের চিঠিতে একটা শাখা ছিল পত্রিকার মাধ্যমে, সেখানে তিনি ব্যঙ্গ কবিতা মানে হাস্যরসাত্মকভাবে কোনো একটা জিনিসকে প্রেজেন্ট করা, সেরকম করে তিনি হচ্ছে অনেক বেশি ভাইরাল হয়ে যায়, যেটা আমরা নর্মালি এখন বলে থাকি ওয়াও তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ সেই পত্রিকা লেখালেখি করে তার লেখালেখিটা কি হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। তারপর দেখো প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধা পাতার গল্প লিখতেন। তারপর গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ তার বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। গল্পগুলো ছোট ছিল কিন্তু এগুলোর মাধ্যমে তিনি অনেক কিছু আমাদের শেখাতেন। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ ইত্যাদি। বাস্তব জীবন ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য যে উপন্যাস আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু উল্লেখযোগ্য উপন্যাসগুলো বলছে এগুলো থেকে পরীক্ষা চলে আসবে, নিচের কোনটি বনফুলের উপন্যাস বা উমুক গ্রন্থটি এটা কোন ধরনের প্রবন্ধ। তাহলে দেখো তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, জঙ্গম এগুলো হচ্ছে তার উপন্যাস। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি পান, এটা একটা সম্মানীয় পদবী। তারপর 1979 সালের 9 ফেব্রুয়ারি তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তার এই জীবনী থেকে আমরা কি কি জিনিস পাইলাম সবাই একটু মুখস্থ করে ফেলি, বাসায় যেয়ে যেন শুনো। আবিদাপুর ক্লাস যারা একাডেমিতে করে আসছে ওরা কিন্তু জানে যে দ্বিতীয়বার বাসায় গিয়ে আর পড়তে হয় না। ক্লাসে যতক্ষণ থাকবা অতক্ষণ এমন ভাবে পড়াশোনা করবা যেটা বাড়িতে গিয়ে এক্সট্রা করে যেন বাংলার পিছনে টাইম দেওয়া না লাগে। সো লেখক পরিচিতিটা আমরা এখনই মুখস্থ করে ফেলবো। আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। বলো বনফুলের লিখতে হবে না, জাস্ট মুখে মুখে উত্তর দিও। বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। কত সালে জন্মগ্রহণ করেন সবাই বলো? কত সালে? 1899 সালে 19শে জুলাই। কোথায় জন্মগ্রহণ করেন? মনিহার গ্রাম, এটা মনে রাখবা, পূর্ণিয়ার মনিহার গ্রামে। এবং তার তার যে হচ্ছে কর্মজীবন সেটা কিসের মাধ্যমে শুরু হয়? মেডিকেল অফিসার হিসেবে। কিসের মাধ্যমে? মেডিকেল অফিসার হিসেবে। তারপরে দেখো তার মানে মানে সাহিত্য রচনা বা গল্প রচনা শুরু হয় থেকে শনিবারের চিঠিতে ব্যঙ্গ এবং প্যারোডি লেখার মাধ্যমে। তারপরে দেখো তারপরে কার গল্প ক্ষুদ্র এবং তাৎপর্য অনেক গভীর ছিল? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি কি সেটা হচ্ছে আমরা যদি পাই সেগুলো হচ্ছে কিছুক্ষণ, দৈরথ, জঙ্গম, তৃণখণ্ড। এবং তার মৃত্যু কত সালে? তার মৃত্যু 1979 সালের 9 ফেব্রুয়ারি। ঠিক আছে, তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এটা কি ভুলবা? এই লেখক পরিচয় কার কার মুখস্থ হয়েছে? হাত তোলো, বলো কাদের কাদের লেখক পরিচিতি মুখস্থ হয়ে গেছে? হাত তোলো, হাত তোলো বাচ্চারা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো পাঠ পরিচিতি। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের
অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত নিম গাছ গল্প। তাহলে কোন গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে? অদৃশ্য লোক, এই গ্রন্থ থেকে তার এই রচনাটা নেওয়া হয়েছে। দেখো, এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। অর্থাৎ লেখাটা ছোট, কিন্তু তিনি যে ভাবার্থটা আমাদেরকে দিয়ে গেছেন, এটা সাহিত্য জগতে খুবই বিরল, মানে সচরাচর দেখা যায় না কোনো লেখকের মাধ্যমে এর মধ্যে এই গুণটা। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো তিনি বর্ণনা করা হয়েছে এই গল্পে। তাহলে কি কি কবিতার মতো বর্ণনা করা হয়েছে? দেখো, নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া প্রত্যেকটা জিনিস সেখানে কবিতার মতো করে তিনি বর্ণনা করেছেন। কবিরাজ তার চিকিৎসার কাজে, তাহলে দেখো নিম গাছ কোথায় কোথায় ব্যবহার করা হয়, মানে নিম গাছের উপকারিতা বা নিম গাছকে আমরা কিভাবে ব্যবহার করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমাদের মাস্ট মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষার সৃজনশীল প্রশ্ন পাবা। তাহলে সিকিউ কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে যে নিম গাছের সিকিউ হ্যাক্স কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সেটা কি বলতো? নিম গাছের উপকারিতা বা নিম গাছকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। তাই নিম গাছের এই যে পাতা, বাকল, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ব্যবহার করি। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ তার প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত কিন্তু ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্নটুকু নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। কি করে? তাহলে নিম গাছের গুণ আর রূপের প্রশংসা করেছিলেন কে বলতো? কবি। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। ভেরি 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 ইম্পর্টেন্ট। এটাতে 5 স্টার কেন, তুমি 10 স্টার দিয়ে রাখো, এটা চলে আসবে। যে নিচের কোনটি তোমার পাঠ্য বইয়ের নিচের কোন গল্পটি প্রতীকী গল্প? তোমার পাঠ্য বইয়ের কোন গল্পটি প্রতীকী গল্প? কি? নিম গাছ। এটা একটা প্রতীকী গল্প। প্রতীকী গল্প মানে কি? একটা প্রতীকীর মাধ্যমে আমি অন্য একটা জিনিস যখন বুঝাচ্ছি, ঠিক আছে? এটা জাস্ট একটা, আমরা এরকম করি না অনেক সময়, আমরা হচ্ছে একভাবে গল্পটা বলি বা আমরা এরকম করি, বিচিং করি, তাই না? জানিস ও না এরম এরম করছে, ওমন করছে। হ্যাঁ, আমাদের মধ্যে তো কিছু মানুষ আছে যারা অন্যের সমালোচনা করতে পছন্দ করে, যারা যারা নিজেকে অনেক মনে করে, কিন্তু এইসব কথাবার্তার মাধ্যমে কিন্তু আমরা একজনকে ইন্ডিকেট করে কথাটা বলি, তাই না? এটাকে বলা হচ্ছে প্রতীকী চিত্র। মানে যখন তুমি কোনো একটা জিনিস বলতেছো এবং সেটা দ্বারা অন্য আরেকটা জিনিসকে বুঝাচ্ছ, তো এটা হচ্ছে একটা প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটির নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছে নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীদের যে অপরিসীম আত্মত্যাগ তার পরিবারের জন্য, তো সেই আত্মত্যাগটা এখানে দেখেছেন। নারীর মানবিক মর্যাদা, তাদের পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই মূল কথা বা মর্মকথা আমরা কি পাইলাম? আমরা কি পেলাম বলতো? নারীর মানবিক, এই নিম গাছ গল্পটির মাধ্যমে আমরা নারীর মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা এবং পারিবারিক মর্যাদার প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, বুঝতে পারছো? ওকে, দেখো, আমাদের অনেক সময় এরকম হয়, তোমাদেরকে একটা কথা বলি। ধরো আমাদের বাড়িতে, আমার বাড়িতে কেউ আমাকে দেখতে পারে না, ওকে, কারণ আমি ভালো স্টুডেন্ট না, আমি ভালো করে পড়াশোনা পারি না, আমার মাথায় ব্রেন ভালো না, আমার ফ্রেন্ডরা আমার থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করে, আমার কাজিনরা সবাই আমেরিকায় থাকে, সবাই অনেক ভালো ভালো রেজাল্ট করে, আমি অত মেধাবী না। কিন্তু দেখবা যখন তোমার কোনো টিচার বা তোমার কোনো সিনিয়র ভাইয়া আপু যখন তোমাকে বলে না যে তোর মেধা নাই তো কি হয়েছে, তুই যদি চেষ্টা করিস তুই অনেক ভালো করতে পারবি, দেখ তোর এই জায়গার মধ্যে দক্ষতা আছে, তুই যদি চেষ্টা করিস তাহলে এই জায়গাগুলোতে ভালো করতে পারবি, আমি তোর পাশে আছি। তখন দেখবা কি দুনিয়ার সবচেয়ে কাছের মানুষ তাকে মনে হবে তোমার। যে আমার মা বাবাকেও তখন আমাকে এতটা মানে কাছের মনে হবে না, তখন আমার মনে হবে যে এই হচ্ছে আমার সবচেয়ে কাছের আপনজন, আমি ওর সাথে থাকি, ওর সাথে আমি চলে যাই। তো এটাই কিন্তু এই জায়গার মধ্যে ঘটছে। যখন দেখবা আমাদের মায়েরা, তুমি একদিন তোমার আম্মুকে একটু প্রশংসা করে দেখবা, আজকে এই ক্লাসটা হওয়ার পর তোমাদের আম্মুরা হয়তো আমাদের সাথে ক্লাস করতেছে না, এই ক্লাসটা হওয়ার পর তোমরা সবাই তোমার আম্মুদেরকে বলবা যে আম্মু তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, বা তুমি ওটা করলে তোমাকে অনেক ভালো লাগে, মা তোমার রান্নাটা তো আজকে অনেক মজা হয়েছে, মা তুমি এই কাজগুলো করছো, আল্লাহ আম্মু তোমার কত কষ্ট হয়েছে। তুমি দেখবা তোমার মায়ের মুখে অন্যরকম একটা গ্লো আসতেছে, মানে সে
সে যখন দেখবে যে তার কষ্টের মর্যাদা কেউ দিচ্ছে, মানে সে এত কষ্ট করে রান্না করছে এটার কেউ প্রশংসা করতেছে, সে এত কষ্ট করে রুম টুম গুছায়া পরিষ্কার করে রাখছে এটা তার সন্তানদের কাছে ভালো লাগতেছে, এবং সে একটা পোশাক পরছে তার সন্তানের কাছে সেই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে, তখন দেখবে একটা মায়ের জন্য এর চেয়ে বড় উপহার আর পৃথিবীতে কিচ্ছু হইতে পারে না। দেখবা সে স্মাইল করতেছে এবং সে যখন কোনো কাজ করতেছে তার ভিতরে একটা প্রফুল্ল চিত্ত মানে জাগ্রত হচ্ছে। তো তোমরা সবাই আজকে আজকে না করো, বাট কখনো যদি মনে পড়ে তোমাদের আমার কথাগুলো অবশ্যই করবা। তখন তোমার মা দেখবা তোমাকে এক্সট্রা করে কেয়ার করতেছে, আর তার কাছে মনে হবে যে সে ধন্য, তোমার মতো একটা সন্তানকে তার জীবনে পেয়ে সে ধন্য, কারণ তোমার সাথে তার থাকতে ইচ্ছে করবে, তোমাকে রেখে সে কখনো কোথাও তার যাইতে ইচ্ছে করবে না। সো এই জায়গার মধ্যে দেখো, যখন আমাদের কেউ একটু প্রশংসা করে বা হচ্ছে আমাদের কাজের মর্যাদাটা কেউ যখন আমাদেরকে দেয়, তখন আমরা আরো বেশি শক্তি পাই সেই কাজগুলো করার জন্য। তো এখানে দেখো, যখন নিম গাছ সম্পর্কে ওই লোকটা একজন হচ্ছে কবি যখন প্রশংসা করছে, তখন নিম গাছের ইচ্ছা করতেছিল ওই কবির সাথে সে চলে যাবে, কিন্তু তার তো শিকড়টা অনেক দূর চলে গেছে, অর্থাৎ সে তো এই সংসার জীবনের সাথে, আমাদের মায়েরা তাদের সংসারের সাথে এমন ভাবে কানেক্টেড হয়ে যায় যে তারা কখনো এর বাইরে গিয়ে আর কিছু করতে পারে না। তাহলে চলো এখান থেকে আমরা একটু গল্পটা সামারি করে দেন আমরা হচ্ছে দেখব। ওকে, আচ্ছা দেখো, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, তাহলে এটা কার সম্পর্কে বলা হচ্ছে? নিম গাছ সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে? তো নিম গাছের কেউ হচ্ছে, নিম গাছের যে ছালটা আছে, ধরো এটা হচ্ছে আমাদের নিম গাছ, ওকে? তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে এই হচ্ছে আমাদের নিম গাছ, এই যে এর শিকড় অনেক দূর চলে গেছে, এটা শিকড়টা কি হচ্ছে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো ধরো এখানে এটার ছাল সব কেটে কেটে মানুষ চালগুলো কেটে কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে? এই হচ্ছে তার ডালপালা, নিম গাছের ডালপালা, এটা আমরা দেখলাম নিম গাছের ডালপালা, নিম গাছের ছোট 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 পাতা হয়, তাই না? নিম গাছের মধ্যে কিন্তু ছোট ছোট পাতা হয়, তাহলে আমরা একটু পাতা টাতা দিয়ে দিলাম সুন্দর করে। আমরা একটু নিম গাছ আঁকার চেষ্টা করতেছি, যদি এত ভালো পারি না। তো দেখো, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করতেছে, তাহলে ছাল ছাড়াই নিয়ে কি করলো? সিদ্ধ করলো। কি করলো? সিদ্ধ করছে, ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, তাহলে পাতাগুলো ছিঁড়ে কি করতেছে? পাতাগুলো ছিঁড়ে হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা প্রতি লাইন থেকে এখানে এমসিকিউ আসবে, এমনি এমনি কিন্তু আঁকাই নাই, এটা আঁকছি কেন? কারণ তোমরা যেন ছবিটার মাধ্যমে এমসিকিউ গুলো মাথার মধ্যে একদম ঢুকায় ফেলতে পারো। দেখো, তাহলে এই পাতাগুলো নিয়ে কি করতেছে? পাতাগুলো নিয়েছে শিল, শিল মানে চিনো, এই যে আমরা বলি এই যে এরকম থাকে দেখতে, এরকম হয়, হ্যাঁ, এই যে এরকম থাকে, আর একটা ছোট একটা পুতা, আমরা বলি পাটা আর পুতা, এটা আমাদের এলাকার ভাষা, তো এটা দিয়ে পিষে, তো এটাকে বলছে শিল। কেউ শিলে পিষতেছে, কি করতেছে? পিষছে। তারপর দেখো, কেউ বা ভাজছে গরম তেলে, তাহলে দেখো এই পাতা নিয়ে কিন্তু শিলে পিষতেছে এবং গরম তেলে ভাজতেছে, গরম তেলে ভাজছে, তাই না? প্রত্যেকটা জিনিস মনে রাখবা। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, কেন? কারণ এগুলো বাড়তেছে, কারণ আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় আমরা কিন্তু এই নিম পাতার রসটা এটা ব্যবহার করে থাকি, এটা আমাদেরকে একটু শান্তি দেয়। চর্মরোগের অব্যর্থ মহৌষধ, অব্যর্থ মানে কি? মানে এই নিম পাতা এমন ভাবে কাজ করে চর্মরোগের ক্ষেত্রে, এটা এমন ভাবে প্রমাণিত যে এটা কখনো ব্যর্থ হয় নাই, এমন কেউ নাই যে এই ওষুধ গায়ে লাগিয়ে তারা ব্যর্থ হয়েছে। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনই কাঁচাই, বলছে কচি কচি পাতাগুলো আবার অনেকে খায়, হ্যাঁ ঠিক আছে, আমিও খাইতাম ছোটবেলায় আমার অ্যালার্জির জন্য, তো এগুলো কিন্তু অনেকে খায় এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, অনেক সময় দেখা যায় যে নিম পাতাটা ভেজে বেগুনের সাথে দিয়ে অনেকে আবার খায়, যকৃতের পক্ষে ভারী উপকার। তাহলে এই যে ভেজে যখন এটা খাওয়া হয় বা হচ্ছে পাতাগুলো যখন খাওয়া হয়, তখন যকৃত মানে কি? আমাদের পাকস্থলী, আমাদের পাকস্থলীকে ক্লিন করার জন্য এটা খুব বেশি উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, তো কচি কচি যে ডালগুলো আছে, তাহলে ডালগুলো কি করতেছে? এই ছোট ছোট ডালগুলো কি করতেছে বলতো? চিবিয়ে খাচ্ছে, বলতো কি করতেছে? এগুলো চিবিয়ে খাওয়া হচ্ছে। তারপর দেখো কি হইলো,
ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। তো এটার জন্য কি থাকে, আমাদের দাঁত ভালো থাকে, এবং এটার জন্য কিন্তু কবিরাজরা এই যে তোমার নিম গাছটাকে অনেক বেশি প্রশংসা করে থাকে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। যখন বাড়ির পাশে বলে যে বাড়ির পাশে যখন নিম গাছ থাকে তখন নাকি বাড়িতে অর্ধেক রোগ মানে রোগ বালাই নাকি এমনি চলে যায়। এটা আমি ছোটবেলায় শুনতাম যে বাড়ির উত্তর মানে দক্ষিণ দিকে সবাই কি করতো, নিম গাছ লাগাতো। তো নিম গাছটা যখন লাগানো, তো নিম গাছ যখন বড় হতো, তো দক্ষিণের বাতাসটা যখন বইতো তখন নিম গাছটা পার হয়ে কিন্তু বাতাসটা আসতো। অর্থাৎ নিম গাছের যে মানে ইয়েটা সুগন্ধিটা বা এটার যে উপকারিতা, এটা নাকি বাতাসের সাথে আমাদের শরীরের সাথে মিশতো এবং শরীরের অনেক রোগ জীবাণু ধ্বংস করে ফেলতো। তো এই জন্য সবাই হচ্ছে নিম গাছটাকে বাড়ির পাশে যদি উঠে সেখানে সবাই অনেক খুশি হয়। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। তো সবাই কি বলে যে নিমের হাওয়াটা ভালো, অর্থাৎ নিম গাছ থেকে যে বাতাসটা এসে আমাদের গায়ে লাগে এটা আমাদের শরীরের জন্য উপকারী। কাটে না, কিন্তু যত্নও করে না। হয় কাটে না, এটা যেহেতু উপকারী এটার জন্য কাটে না, কিন্তু কেউ যত্নও করে না। আবর্জনা জমে এসে চারদিকে, অর্থাৎ এটা চারদিকে আবর্জনা জমে থাকে। তো এই দুটা লাইন দ্বারা কি বোঝায় বলতো, এই দুটা লাইন দ্বারা বোঝায় যে আমাদের মায়েদেরকে আমরা অনেক সময় অসম্মান করে কথা বলি যে সারাদিন কি করো, হ্যাঁ কোনো কাজ কাম নাই, খালি রান্নাই তো একটু করো, সারাদিন এইটুক কাজ করে তোমার এত ভাব। এরকম কিন্তু আমাদের বাবাদেরকে বা আমাদের বাড়ির পুরুষ মানুষদেরকে কিন্তু আমরা দেখি যে এই কথাটা বলে যে তুমি তো বুঝো না, সারাদিন আমি বাইরে কত কাজ করি আর বাড়ির মধ্যে থেকে এই কি করো সারাদিন, হ্যাঁ আমার এই ছেলে মেয়েগুলোর একটু দেখাশোনা ভালো করে করতে পারো না। তো দেখো এটাই বলছে যে আমরা বাড়িতে তাদেরকে রাখি কিন্তু তাদের যত্নও করি না এবং তাদেরকে কি কেটেও ফেলি না। তো এতই যদি আমরা কোনো কাজই না করি তাহলে রাখার কি দরকার, বাড়ি থেকে বের করে দিন, কিন্তু বের করে দিলে তো থাকতে পারবে না, তাহলে তারপরে রেখে দিব কিন্তু যত্নও করব না আবার ছাটাইও করব না। দেখো এটাই কিন্তু বুঝাইছে মেনলি। শান দিয়ে বাঁধিও দেয় না, দেয় কেউ সে আর এক আবর্জনা। তো কি বলতেছে, কেউ কেউ আবার এটার গোড়ালিটা হচ্ছে তোমার ইট পাথর দিয়ে আবার কি করে এটাকে বাঁধায়া দেয়, মানে এমন ভাবে সংসারের মধ্যে আমাদের মায়েরা বেঁধে যায় যে তারা আর এটার ভিতর থেকে বের হইতে পারে না। তারপরে দেখো কি বলছে, শান দিয়ে বাঁধিও দেয় কেউ সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, কি হইলো, মুগ্ধ দৃষ্টিতে সে চেয়ে রইলো নিম গাছের দিকে, ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ডালও ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু, বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বাকি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, সে কে, সে হচ্ছে কবি। নিম গাছটার খুব ইচ্ছে হলো তার ওই লোকটার সাথে চলে যাবে, কিন্তু পারলো না। মাটির ভিতরে শিকড় যে অনেক দূর চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই সে দাঁড়িয়ে রইল। দেখো লেখাটা এত ছোট, ভাবার্থটা এত গভীর, আমার মানে এখনই খারাপ লাগতেছে এই জিনিসটা যে আমাদের মায়েরা কখনো সমুদ্র দেখতে যায় না। তোমাদের মায়েরা যাইতে পারে, তোমাদের জেনারেশনের মায়েরা আপডেটেড, আমাদের জেনারেশনের মায়েরা একটু ব্যাকডেটেড ছিল, তারা কখনো কোথাও ঘুরতে যেতে পারে নাই, তারা কখনো নিজের মতো করে জীবনটা তারা পার করতে পারে নাই, তাদের কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, তাদের কোনো আড্ডাখানা ছিল না, ঘোরার জায়গা ছিল না, তারা সারা জীবন সন্তানদেরকে লালন পালন করার জন্য জীবনটা শেষ করে দিছে। তো তাদের শিকড়টা অনেক দূর চলে গেছে, অর্থাৎ তারা এই সংসার জীবনের সাথে এমনভাবে জড়িত হয়ে গেছে যে তারা আর এটার মধ্যে থেকে বের হয়ে আসতে পারে না। তো তাদের উচিত তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি আমাদের ভালোবাসা দেখানো, স্নেহ দেখানো এবং শ্রদ্ধা করা। এটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, এখন বলো যে এই রচনাটা কাদের কাদের ভালো লাগছে। আজকে আমি রিয়েলি সো গ্রেটফুল যে আমার আজকে যতগুলো গল্প পড়ছে প্রত্যেকটা গল্পতে তোমাদেরকে আমি কিছু জিনিস শিখাতে পারছি এবং আমি নিজেও জিনিসগুলো শিখছি, রিমাইন্ডার দিচ্ছে আমাকে যে আমার বাবা মায়ের সাথে আমার কিভাবে আচরণ করা উচিত এবং আমার জীবনে আরো মানবিক গুণাবলী আমার আরো বাড়ানো উচিত। আমি কিন্তু তোমাদেরকে শুধু পড়াচ্ছি যে ব্যাপারটা এরকম না, আমি নিজেও শিখছি, কারণ আমি নিজেও একজন শিক্ষার্থী, এখনো আমার পড়াশোনা শেষ হয়নি। সো দেখো তোমাদেরকে পড়াচ্ছি বলে যে আমি কিছু শিখছি না ব্যাপারটা এমন না, আমি আজকে অনেক জিনিস শিখেছি যে হ্যাঁ আমাকে আরো ধৈর্যশীল হইতে হবে, আমাকে আরো সহনশীল হইতে হবে, আমি এগুলো শিখেছি আজকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটা পড়ার মাধ্যমে। এবং আমি এটা পড়ার মাধ্যমে কিন্তু এটাও শিখেছি যে আমাদের মায়েদেরকে আমার এখন দুইটা মা, আমার নিজের মা আছে এবং আমার শাশুড়ি মাও আছে। তো
তো তাদের প্রতি আমার কেমন আচরণ করা উচিত। আমি আমার মায়ের সাথে মাঝে মাঝে রাগ করি যে এটা কেন করলা না, ওষুধ কেন ঠিক করে খাইলা না, এত কাজ করো কেন, কাজ করতে করতে কি মরে যাবা নাকি। হ্যাঁ, আমার শাশুড়িকে আমি অনেক বকাবকি করি। আমার শাশুড়ি মাও একজন স্কুল টিচার, এবং তাকে আমি বলি যে এত কাজ করেন কেন, আপনি পেনশনে চলে আসেন, আমার সাথে চলে আসেন, আপনি আমার কাছে থাকেন, মানে অনেক বকাবকি করি। কিন্তু আসলে দেখো দিন শেষে ওই মানুষগুলো দিন শেষে কিন্তু একটু শান্তি চায়, একটু ছেলে মেয়ের মুখ থেকে একটু সুন্দর কথা শুনতে চায়, এবং তারা যখন আমাদের সাথে কথা বলে তাদের আত্মা মন শান্তি হয়ে যায়। তো তোমরা কিন্তু এখনো ছোট, তোমরা অনেক ছোট, সবসময় চেষ্টা করবা মাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার জন্য। মা, তোমাকে আজকে শাড়িতে অনেক সুন্দর লাগতেছে। মা, জানো তোমার মতো এত মিষ্টি করে কেউ আমার সাথে কথা বলে না, তুমি আমাকে এত ভালোবাসো মা, তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার মতো আমার এরকম আর কেউ কখনো ভালোবাসতে পারবে না। শুনো, কিছু হোয়াইট লাই থাকে, তোমরা কি হোয়াইট লাই বুঝো? কারা কারা বুঝো বলো তো, বলো কারা কারা বুঝো হোয়াইট লাই? হোয়াইট লাই মানে হচ্ছে এমন একটা মিথ্যা, যে মিথ্যাটার কোনো কি নাই বলো তো, এটাতে কোনো ক্ষতি নাই। এটা এমন একটা মিথ্যা যে মিথ্যা কাউকে ক্ষতি করে না, বরং এর উপকার করে। সো কিছু হোয়াইট লাই বলতেই পারো, মায়ের জন্য, অন্তত মায়ের জন্য বলতে পারো। ওকে, তো আজকে কিন্তু এই গল্পটার মাধ্যমে আমরা অনেক জিনিস শিখতে পারলাম। এখন আমরা চলে যাব আরো একটা সুন্দর গল্পতে, সেটা হচ্ছে কি বলতো, আমাটির ভেপু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপুটা। তোমরা এই মুভিটা কারা কারা দেখছো একটু হাত তোলো তো। আমি জানি কেউই দেখে নাই, কেউ দেখে না এই মুভিটা, কারা কারা দেখছো? সত্যজিৎ রায়ের রচিত করা একটা মুভি, এবং লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু রচনা করেছেন সত্যজিৎ রায়। কারা কারা দেখছে? ওয়াও, অনেকে দেখছে, মাশাআল্লাহ। আমি তো ভাবতেছি আল্লাহ, শুধু আমিই মনে হয় দেখছি। জোস একটা মুভি, জোস একটা মুভি। এই মুভি আর কখনো কেউ রিক্রিয়েট করতে পারবে না, সত্যজিৎ রায়ের লেখা। তোমরা যদি তোমাদের অবসর সময় থাকে, পড়তে পড়তে অনেক বোরিং লাগে, তোমরা এই মুভিটা দেখবা, আমাটির ভেপু। এত সাবলীল, এত সাবলীল, এত সুন্দর, ভাই বোনের ভালোবাসা, দারিদ্রতা, তখনকার সময়ের মানুষের মধ্যে দারিদ্রতা আসলে কি পরিমাণ জেকে বসছিল, অনেক জিনিস কিন্তু তোমরা দেখতে পাবা এই জায়গার মধ্যে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন, হ্যাঁ দেখে ফেলবা, দেখে ফেলবা, এটা দেখে ফেলবা। তারপরে চলো আমরা চলে যাই আমাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই যে আমাটির ভেপু, তো আম আটির ভেপু, এই যে কথাটা বলা হয়েছে এখানে, দেখো ভেপু মানে কি, ভেপু মানে হচ্ছে বাঁশি। আর আমাটির ভেপু মানে কি, অর্থাৎ আম যে থাকে, এই যে চলো আম লিখি, এই যে আম, তো এই আমের ভিতরে কিন্তু একটা কি থাকে বলতো, একটা আটি থাকে, আটি, এটার নাম হচ্ছে আটি। এই একটা আটি থাকে আমের মধ্যে, একটা কিন্তু আটি থাকে। তো এই আটিটা যখন কচি থাকে, অর্থাৎ আমটা যখন পাকে না, যখন কচি থাকে, তখন এই আটিটাকে কিন্তু দুই ভাগ করা যায়, এবং এই দুই ভাগটাকে, এটা দিয়ে কিন্তু একটা বাঁশি বানানো যায়। তোমরা কি কেউ কখনো বাজিয়েছো এই বাঁশিটা? আই থিঙ্ক বাজাও নাই, বাট আমি বাজাইছি। আমার একটা ছোটবেলা বন্ধু ছিল, আমার ছোটবেলা অনেকগুলো বন্ধু ছিল, তো ওরা বাজাইতে পারতো, খুব সুন্দর করে পু করে বাজতো। তো এই যে বাঁশিটা, এই বাঁশিটার নাম হচ্ছে, মানে আমের আটি দিয়ে যেহেতু বানায়, আম আটির ভেপু, অর্থাৎ আমের আটি দ্বারা তৈরি বাঁশি। এখন তোমাদের কাছে মনে হতে পারে, আপু এখানে তো বাঁশির কথা বলছে, তাহলে গল্পের মধ্যে যে আপনি বললেন ভাই বোনের ভালোবাসা, তারপরে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, দারিদ্রতা, দেখো এটা জাস্ট একটা প্রতীকী নাম। এই আমাটির ভেপুটা আমরা কি শহরে কখনো দেখতে পাই? পাই না। আমরা কোথায় দেখতে পাই বলো তো? আমরা দেখতে পাই সেটা গ্রামে, অর্থাৎ গ্রামীণ সৌন্দর্য বা গ্রামীণ মানুষদের যে জীবনযাত্রা, সেটাই প্রকাশ পাইতেছে হচ্ছে তোমার এই নামটার মাধ্যমে, আমাটির ভেপু। গল্পের নাম হচ্ছে আমের আটির বাঁশি, কিন্তু এটার মধ্যে প্রকাশ পেয়েছে এখানে ভাই বোনের ভালোবাসা, তারপর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবন ধারা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো দেখো আমরা একটু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানি। ওকে, লেখক পরিচিতি ক্লাসে মুখস্থ করা সবচেয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ এটা বাড়িতে পড়লে কখনোই মনে থাকবে না। সো আমি যখন প্রশ্ন করব, তোমরা সাথে সাথে উত্তর দিবা, দেখবা পরীক্ষার হলে আমার কথাগুলোই মনে থাকবে, কারণ আমরা যখন কোনো জিনিস শুনি সেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে মনে রাখতে পারি। সো যখন আমি তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা সাথে সাথে উত্তর করার চেষ্টা করবা, দেখবা পরীক্ষার হলে ওটা হুবহু মনে থাকবে। এবং তোমরা কি জানো, আমি এত বড় হয়ে গেছি, ইউনিভার্সিটিতে পড়ি, আমি এখনো আমার ফ্রেন্ডকে দেই, আমি বলি তুই পড়, আমি শুনি সেটা, এবং আমার শুনলে সবচেয়ে বেশি পরিমাণে মনে থাকে। দেখো
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করে। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে তিনি 1914 সালে মেট্রিক পাশ করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে সে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। বাবা মাশাআল্লাহ, ভালো শিক্ষিত ছিল। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে বিভিন্ন স্কুলে তিনি শিক্ষকতা করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনে অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যকে অমর করে রেখেছেন। তাহলে দেখো তার যে লেখার ধরন, অর্থাৎ তিনি যে সাহিত্যগুলো রচনা করছে এগুলোর ধরনটা কেমন ছিল, প্রাকৃতিক সৌন্দর্য ছিল তাতে, তারপর গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের চিত্র তিনি সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমান্বিত হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় একটা পাওয়াই পাবা। পথের পাঁচালী, এই পথের পাঁচালী হচ্ছে আমাদের মুভিটার নাম, আর এই পথের পাঁচালীরই একটা অংশ হচ্ছে আমাটির ভেপু, ঠিক আছে? তাই পথের পাঁচালী লিখে ইউটিউবে সার্চ করবা, দেখবা মুভিটা চলে আসবে। তাহলে কি পথের পাঁচালী, অপরাজিতা, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ, আর গল্পগ্রন্থ আছে তার মেঘমল্লার মৌরিফুল যাত্রাবদল। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে চলো একটু রিক্যাপ করি। রিক্যাপ, রেডি? সবাই রেডি? একটু মুখস্থ করে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই রেডি কিনা বলো? আমি প্রশ্ন করব, লেখার দরকার নেই, এখানে কমেন্ট করার দরকার নেই, জাস্ট মুখে মুখে বলবা। আমি প্রশ্ন করব, মুখে মুখে বলবা, ওকে? তাহলে বলো তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন? কত সালে? 1894 সালে, 1894 সালে 24 পরগনায় তিনি জন্মগ্রহণ করেন। কোন গ্রামটা? গ্রামটার নাম কি? মুরারিপুর, মনে রাখবা এতটুকু। তারপরে যেটা ইম্পর্টেন্ট, তার লেখার ধরন কেমন ছিল, তার যে তিনি যে সাহিত্য রচনা করতেন সেটার ধরনটা কেমন ছিল? তিনি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিখতেন, গ্রাম বাংলার মানুষের সহজ স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে তিনি লেখালেখি করতেন এবং প্রকৃতি ও মানুষের জীবন সম্পর্কে তিনি বেশি রিসার্চ করছেন। তার যে উল্লেখযোগ্য উপন্যাসগুলো আছে, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, ঠিক আছে? এবং তার গল্পগ্রন্থগুলো মেঘমল্লার মৌরিফুল যাত্রাবদল। আর মৃত্যুবরণ করেন কবে? সবাই বলো, মৃত্যুবরণ কবে করেন? 1950 সালের 1 সেপ্টেম্বর। ক্লিয়ার? মুখস্থ কার কার হয়েছে হাত তুলো। মুখস্থ কার কার হয়েছে হাত তুলো, হাত তুলো। আমার ক্লাস করার পর বাসায় গিয়ে আলাদা করে বাংলা পড়ার দরকার নাই, ম্যাথস ভালো করে প্র্যাকটিস করবা, ইংলিশ ভালো করে প্র্যাকটিস করবা। বাংলা ক্লাস যে 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ থাকো ক্লাসের মধ্যে, বাংলা এখানেই খাতাম, টাটা বাই বাই করে ফেলবা, গুড বাই করে ফেলবা, এটা আলাদা করে দেখার কিছু নাই, ঠিক আছে? ওকে চলো পাঠ পরিস্থিতিটা একটু করে দেখে নিই। অ্যান্ড এটা কিন্তু খুব সুন্দর একটা নাটিকার মতো, ওকে? আমি কিন্তু তোমাদেরকে অ্যাক্টিং করে পড়াবো, অনেক মজা করে পড়াবো। সো দেখো, আমাদের ভেপু রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই যে দেখো, আপু কিন্তু বলে ফেলছিলাম পথের পাঁচালী থেকে এটা নেওয়া হয়েছে। তো দেখো এখানে গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে কাহিনীটি রচিত হয়েছে। তাহলে গ্রামীণ জীবনের কাছাকাছি দেখো সিকিউ হ্যাক্স, এই যে তোমরা বলো আপু সিকিউটা কেমনে লিখবো, দেখো সিকিউ হ্যাক্স পাওয়ার জন্য আরেকটা হ্যাক্স হচ্ছে পাঠ পরিচিতি পড়া। সিকিউ হ্যাক্স পড়ার জন্য হ্যাক্স হচ্ছে পাঠ পরিচিতি পড়া। দেখো তাহলে এই রচনার মধ্যে কি প্রকাশ পেয়েছে? গ্রামীণ জীবনে গ্রাম বাংলার গ্রামীণ জীবনের সৌন্দর্যের মধ্যে ভাই বোনের যে ভালোবাসা, সেটা আনন্দিত জীবনযাপন, সেটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। অপু আর দুর্গা, এখানে দুইটা চরিত্র, একটা হচ্ছে অপু আর হচ্ছে দুর্গা। তাহলে অপুকে দুর্গার ভাই, ঠিক আছে? হতদরিদ্র পরিবারের শিশু তারা, কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের কোনো কষ্ট নাই, তারা গরিব, ঠিক আছে? কিন্তু গরিবিটা উপভোগ করার মতো বা ফিলিংসটা আসার মতো তাদের ওই বয়সটা তখনো হয় নাই। তো দেখো গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ, বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল মানুষের চিরায়ত শৈশবকে যেন স্মরণ করিয়ে দেয়। সর্বজয়া, সর্বজয়া কে ছিল? সর্বজয়া হচ্ছে অপু এবং দুর্গার মা, এবং সর্বজয়ার মধ্যে পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। অর্থাৎ পল্লী মায়েরা, গ্রামের মায়েরা যেরকম হয়, গ্রামের মায়েরা কেমন হয় দেখি বলো তো? গ্রামের মায়েরা, আপু এই এই গল্পের না উপন্যাস আছে? হ্যাঁ হ্যাঁ, এটার একটা উপন্যাস আছে, পথের পাঁচালী তো উপন্যাস একটা, এটা উপন্যাস। গ্রামের মায়েরা কেমন হয়? না একদমই সহজ সরল না, ভালো না।
আমার মা তো আমাকে এমন ঝাঁটা দিয়ে বাইরাইতো, আল্লাহ, আমার মা প্রচুর আমাকে ঝাঁটা দিয়ে বাইরাইতো। এন্ড আমি যদি একটার বেশি দুইটা জামা কাপড় নষ্ট করতাম আমাকে এমন পিটান পিটাইতো। আর ঘর অগোছালো করলে ময়লা নিয়ে ঘরের মধ্যে যদি ঢুকছি আজকে পা বাড়ি দিয়ে ভাঙা ফেলতো। এন্ড আমি অনেক বেশি খেলাধুলা করতে পছন্দ করতাম, মাঠে থাকতাম বেশি, আমার গায়ের মধ্যে ঘামের গন্ধ থাকতো। গোসল না করলে যে বাড়ি খাইছি আমি, আল্লাহ রে আল্লাহ, মায়েরা কিন্তু এমনই হয়। ঝাঁটার বাড়ি, খুন্তির বাড়ি, কোনো কিছুর বাড়ি কিন্তু থাকে না, মানে বাদ থাকে না আর কি। তো দেখো এখানে সর্বজয়া হচ্ছে ওই গ্রামের ওই সকল মায়েদের একটা শাশ্বত রূপ। শাশ্বত রূপ মানে হচ্ছে একদম চিরায়ত রূপ, অর্থাৎ সর্বজয়ার মাধ্যমে আমরা আমাদের গ্রামীণ মায়েদের একটা বৈশিষ্ট্য এখানে দেখতে পাই। তারপরে দেখো এখানে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্কে দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে শিশুদের আনন্দপূর্ণ শৈশবের সাথে প্রকৃতির যে একটা সম্পর্ক, এটা তিনি এখানে প্রকাশ করেছেন। রচনাটি শিশু কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়। রচনাটি তোমাদেরকে প্রকৃতিমুখী হওয়ার জন্য প্রেরণা যোগাবে, ঠিক আছে। দেখো শহরে জীবন লিড করতে 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 গেলে কাদের বোরিং লাগতেছে, একটু হাত তোলো তো, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। কারা কারা ঢাকার, মানে শহরে কারা থাকো তোমরা একটু বলো। শুধু যে ঢাকায় থাকতে হবে এমন না, শুধু ঢাকায় না, মানে যে যে জায়গায় আছো শহরে কারা আছো বলো। হায় রে, তাহলে তো শেষ জীবন। আর তোমাদের জীবনে কোনো লাভ লস নাই, তোমাদের জীবনটাই লস। আমরা যেই শৈশব ছোটবেলায় পেয়েছি এটা আর কখনো তোমাদের, এটা আর তোমরা কখনো পাবা না। তো দেখো এই জায়গার মধ্যে এই কথাটাই বলছে যে শিশু কিশোরদেরকে অর্থাৎ তোমাদেরকে গ্রামীণ জীবন সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আসলে লেখক এই গল্পটা লিখেছেন, যে তোমরা বুঝতে পারবা যে গ্রামের জীবনটা আসলে মানুষের কেমন হয়। তাহলে চলো দেখে নেই গ্রামের জীবন কেমন। আর এখান থেকে প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু সিকিউ হ্যাক্স দেখো। 1 নাম্বার পয়েন্ট সবাই লিখো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবন, ঠিক আছে। 2 নম্বরে আমরা কি পাচ্ছি, 2 নম্বরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে অপু এবং দুর্গার শৈশবে দারিদ্রতা। অপু এবং দুর্গার শৈশবে দারিদ্রতা। 3 নম্বরে আমরা যেটা পাচ্ছি সর্বজয়া, সর্বজয়া এবং সে হচ্ছে পল্লী মায়ের শাশ্বত রূপ। 4 নম্বরে যেটা পাচ্ছি শিশুর আনন্দপূর্ণ শৈশব, শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক এটা। এবং 5 নম্বরে যে জিনিসটা আমরা পাচ্ছি শিশু কিশোরদেরকে প্রকৃতিমুখী করার জন্য লেখকের যে কি বলতো, লেখক এই গল্পটা রচনা করেছেন। তারপরে চলো আমরা এখন চলে যাই আমাদের মেইন গল্পতে। চলো, রেডি সবাই রেডি? এই কাদের কাদের ক্লাস বোরিং লাগতেছে বলো তো? আমার তো ভালোই লাগতেছে তোমাদের পড়াতে। তোমাদের কাদের কাদের বোরিং লাগতেছে? আচ্ছা তোমরা বলো, তোমরা কি লাইন বাই লাইন বুঝতে পারতেছো তো না সবকিছু? তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন নেওয়ার জন্য কিন্তু পরে একটা সময় দিব তোমাদেরকে, ঠিক আছে। তোমাদেরকে একটু সময় দিব, বাট আমি লাইন বাই লাইন পড়াচ্ছি এই জন্য যে আমি কয়েকদিন আগে তোমাদেরকে একটা পোস্ট করছিলাম যে আমার ক্লাসটা ক্যান্সেল হইতেছে, অ্যান্ড ওখানে সকল শিক্ষার্থীদের একটাই অভিযোগ ছিল, আমি দেখলাম যে আমি পোস্ট করছি যে আমি অসুস্থ এই জন্য ক্লাস নিতে পারবো না। বাট আমার ওই পোস্টে এসে সবাই যেই পরিমাণে রাগ ছাড়ছে, সো আমার কাছে মনে হলো যে যতই কষ্ট হোক যাই হোক 3-4 ঘন্টা যাই হোক আমি তোমাদেরকে লাইন বাই লাইন গল্পগুলো পড়াবো। আর কবিতার ক্লাস যদি আমার আছে তো আমি সেখানে তোমাদেরকে লাইন বাই লাইন পড়াবো, সেটা যত লম্বা ক্লাস হোক। বাট এখানে তোমরা অনেকেই আছো যারা একাডেমিকে নাই, তো তাদের কিন্তু লাইন বাই লাইন পড়া উচিত। কারণ কি বলতো, কারণ আমরা যেরকম একাডেমিকে একদম পাই টু পাই করে পড়া আসছি, এটা কিন্তু মানে তোমার ইয়েতে এফআরবিতে দেওয়াটা খুবই টাফ। বাট আমি চেষ্টা করতেছি আজকে সবগুলো গল্প কিন্তু দেখো বড় বড়, বাট তারপর আমি চেষ্টা করতেছি যে তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে দেখো সকালবেলা, এখন আমরা সকালবেলার দৃশ্য দেখব। 8টা কি 9টা, তাহলে এই সকালবেলার সময়টা একটু আমাদের মনে রাখতে হবে, সেটা কখন 8টা থেকে 9টা হয়, 8টা অথবা হচ্ছে এই 9টা, 8টা 9টার মধ্যে। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। এখানে হরিহর কে বলতো? হরিহর হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু তোমাদেরকে লিখে দিই, আমার মনে ভালো হবে। এই জায়গার মধ্যে আমি লিখে দেই আম আটির ভেপু, আম আটির ভেপু, ঠিক আছে। তাহলে এই আম আটির ভেপুর মধ্যে এখন হরিহর, বলো হরিহর কে? হরিহর হচ্ছে হরিহর। তারপরে হচ্ছে সর্বজয়া,
সর্বজয়া। পুত্র অপু। তারপরে কন্যা কে বলতো? দুর্গা। তার মানে অপু আর দুর্গার বাবা মাকে, বাবা হচ্ছে হরিহর, মা হচ্ছে সর্বজয়া। ক্লিয়ার? বুঝতে পারছো? এই কয়টা ক্যারেক্টার তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো এখন হরিহরের পুত্র অর্থাৎ কে বলতো? অপু। অপু আপন মনে রুয়াকে, রুয়াকে মানে কি বলতো? বারান্দায়। রুয়াকে মানে কি? বারান্দায়। এটা পরীক্ষায় চলে আসে, এমসিকিউ ক নাম্বার প্রশ্ন সব জায়গায় চলে আসে। বারান্দায় বসে সে খেলা করতেছিল। তার একটা ছোট্ট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। ডালা মানে কি? উপরের যে ঢাকনাটা আর কি, এটা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। তো ওর বাক্সের মধ্যে যা যা কিছু আছে সে কি করলো? এটারে ঢেলে দিছে, উপর করে সে ঢেলে দিয়েছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, তাহলে ওটার মধ্যে কি কি ছিল এটা তোমাকে মনে রাখতে হবে এমসিকিউর জন্য, খ নাম্বার প্রশ্নের জন্য, কারণ ওর টিনের বাক্সে কি কি ছিল এটা খ নাম্বার প্রশ্নে চলে আসতে পারে। তারপরে ওর টিনের বাক্সে কি কি ছিল সেটা এমসিকিউ তে চলে আসতে পারে, বা হচ্ছে তোমার অপু সম্পর্কে জানতে চাইলে তোমাকে কিন্তু এগুলো বলতে হবে। তাহলে দেখো, একটা রং ওঠা কাঠের ঘোড়া ছিল, 4 পয়সা দামের একটা টুল ছিল, টুল খাওয়া টিনের ভেপু বা বাঁশি ছিল, গোটা কত কড়ি ছিল। ঠিক আছে, এগুলো সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। এখন সেই কড়ি মানে কি? টাকা। এই কয়েকটা টাকার পয়সা ছিল আর কি, এগুলো হচ্ছে সে তার মার, ওই যে লক্ষ্মী পূজা করতো তারা ওখানে কিছু টাকা পয়সা রাখতো, ওখান থেকে সে চুরি করছে এগুলা। ঠিক আছে, ও পাছে কেহ টের পায় এর ভয়ে সে লুকিয়ে রাখে। একটা 2 পয়সা দামের পিস্তলও তার কাছে আছে, কতগুলো শুকনা নাটা ফল আছে। ঠিক আছে, এরকম ছোট ছোট ফলের মতো এগুলো আছে। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল, কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রেখে দিয়েছে। খান কত খাপড়ার কুচি, খান কত খাপড়ার কুচি। তো খাপড়ার কুচি এটা হচ্ছে, আমি এটা কখনো দেখি নাই, খাপড়ার কুচিটা কখনো আমার দেখা হয় নাই। তো এটা খান কত খাপড়ার কুচি, এরকম তোমার হচ্ছে এগুলো দিয়ে খেলার কাজে এটা ব্যবহৃত হয়। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্স রাখিয়া দিয়েছে। তো তারা একটা খেলা খেলতো, সেটা হচ্ছে গঙ্গা যমুনা খেলা। তো গঙ্গা যমুনা হচ্ছে আমরা যেটাকে কুতকুত খেলি। তো কুতকুত খেলা যেটাকে আমরা বলি না যে কুতকুত খেলি, তো ওখানে খাপটার কুচি মানে হচ্ছে পাতিল। ঠিক আছে, পাতিল বা কোনো কিছুর একটা ভাঙা অংশ আর কি। তো এগুলোকে বলা হয় খাপড়ার কুচি। তারপরে দেখো, গঙ্গা যমুনা খেলতে এই খাপড়াগুলির লক্ষ্য যখন অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সেগুলোকে সযত্নে রেখে দিত। অর্থাৎ তার বোন খেলার সময় যেই জিনিসগুলো ফালাই দিত ও ওগুলো কুড়ে কুড়ে আইনে নিজের বাক্সের মধ্যে রেখে দিত। এগুলো তাহার মহামূল্যবান সম্পত্তি। এগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটি সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়েছে। এখন সে কি করতেছে আমি তোমাদেরকে দেখাই দৃশ্যটা, তোমাদেরকে আমি দৃশ্যটা একটু ইমাজিন করানোর চেষ্টা করতেছি। দেখো এখানে, ওকে, ধরো এটা হচ্ছে আমাদের, ওকে, এই হচ্ছে আমাদের অপু। ও হচ্ছে বসে আছে, আমরা অপুকে আঁকলাম একটু। তো অপু হচ্ছে বসে আছে, তো একটা হচ্ছে ওর হাতে একটা বাঁশি। ঠিক আছে, ওর হাতে একটা বাঁশি। তো তারপরে আমরা এখানে কি দেখলাম? ওর একটা টিনের বাক্স আছে। কি আছে? ওর একটা টিনের বাক্স। তো এই টিনের বাক্সটার ধরো ঢাকনাটা এরকম খুলে রাখছে, তো এটার মধ্যে খাপড়ার কুচি, তারপরে হচ্ছে আরো অনেক যে জিনিসপাতিগুলো কথা বলা হয়েছে ওগুলা হচ্ছে ওর ভিতরে আছে। তো একটা একটা ঘোড়াও আছে। ঠিক আছে, একটা ঘোড়া আছে, এরকম আমরা ধরলাম একটা কাঠের ঘোড়াও আছে। আচ্ছা, ঘোড়া আঁকতে পারি না, আচ্ছা ই করলাম। তো একটা ঘোড়াও কিন্তু এখানে আছে, কাঠের ঘোড়া। তো এখন ও হচ্ছে ওর বাক্স থেকে সবগুলা বের করতেছে খুলে খুলে, আর একটা একটা করে চেক করে দেখতেছে। তো প্রথম বাঁশিটা নিয়ে কতক্ষণ বাজাইছে, বাজানোর পর এই কতক্ষণ দেখে টেকে এটা আবার রেখে দিছে। তারপরে দেখো কি বলছে, তারপরে কি বলছে যে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে। এখন কাঠের ঘোড়াটা একটু নাড়াচাড়া করে দেখলো, সেটাও একপাশে পিঁজড়া পুলের আসামির ন্যায় পড়িয়া আছে। অর্থাৎ ওরা এমন ভাবে রেখে দিছে মনে হচ্ছিল যে একজন আসামি জেলের মধ্যে কি বসে আছে, এরকম পিঁজড়া পুলের আসামির ন্যায় বসে আছে। সেটিও একপাশে। আচ্ছা, বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপরে গঙ্গা যমুনার ঘর আঁকা সে কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁইরা দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। অর্থাৎ এই যে কুতকুত খেলার জন্য আমরা যেটা করি এরকম একটা ঘর আঁকি, তো সেটার মধ্যে হচ্ছে চোখ বন্ধ করে এরকম ফালাই আমরা, তারপরে ফালানোর পর সেখানে ও সই করতে পারে কিনা সেটা সে দেখার চেষ্টা করতেছে। এটা জাস্ট হচ্ছে গ্রামীণ কিছু খেলাধুলা দেখাচ্ছে যেগুলো গ্রামের বাচ্চারা আসলে খেলে থাকে। বুঝতে পারছো তোমরা?
বলো তো, বলো, বুঝতে পারছো? আচ্ছা, এমন সময় তাহার দিদি অর্থাৎ তার বোন দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা চলে আসবেই আসবে, উঠানের কোন জায়গা থেকে? কাঁঠাল তলা হইতে। কোন জায়গা থেকে? কাঁঠাল তলা হইতে তাকে ডাকিল, অপু, ও অপু। ওকে আস্তে আস্তে ডাকতেছে, অপু, এই অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এই মাত্র আসছে। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেললো। পরে বলল, কিরে দিদি। তখন সে কি করলো, ওর বোনের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ওর বক্সের মধ্যে যা ছিল এগুলো সব ও গুছায় ফেলছে। গুছায় বলছে, কিরে দিদি, এরকম করে বলছে। দুর্গা হাত নাড়িয়ে ডাকতেছে, আয় এদিকে আয়। তখন ওর বোন ওকে ডাকতেছে, যারা এদিকে আয়, তাড়াতাড়ি আয়। পরে দেখো দুর্গার বয়স, এখন দুর্গা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এতক্ষণ আমরা অপু সম্পর্কে জানলাম, এখন আমরা দুর্গা সম্পর্কে জানবো। দুর্গার বয়স কত সবাই বলো? দুর্গার বয়স কত? 10-11 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় 10 বছর দিয়ে ফেলি। 10-11 বছর, কি 10-11 বছর। দেখো গরম পাতলা পাতলা রং, তাহলে দেখো এই যে দুর্গার মানে দুর্গা সম্পর্কে যে বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে, এটা পরীক্ষা খ নম্বর প্রশ্নে চলে আসে, যে দুর্গা দেখতে কেমন ছিল বা দুর্গা সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে দেখো গরম তার পাতলা, অর্থাৎ তার চেহারার মানে হচ্ছে তোমার শরীরের যে গঠনটা সেটা একদম পাতলা, অর্থাৎ শুকনা। রং অপুর মতো অতটা ফর্সা নয়, অর্থাৎ ও একটু শ্যামলা ছিল, ও একটু কালো ছিল, অপু একটু ফর্সা ছিল। একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে তার ময়লা কাপড়, মাথার চুলগুলো ছিল রুক্ষ এলোমেলো, বাতাসে উঠতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে অর্থাৎ বারান্দা হতে নেমে কাছে গেল, বলল, কিরে। তখন ওর বোনকে বলতেছে, কিরে। দুর্গার হাতে একটা নারিকেলের মালা, কি ছিল? দুর্গার হাতে একটা নারিকেলের মালা। তোমরা তো নারিকেলের মালা চিনো তাই না? ওই যে নারিকেলটা ফাটানোর পর যে দুইটা খালি অংশ থাকে, ওই দুইটা। তো বলতেছে যে উপর দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইলো, কতগুলি কচি আম কাটা। তখন সে বলতেছে, এ দেখ আমার কাছে কি আছে দেখ। তখন সে কি করলো, কচি কচি আম কেটে সেখানে রাখছে। অপু ঘাড় নাড়িয়ে বলল, উহু। তখন সে একটু অবাক হয়ে গেল। দুর্গা চুপি চুপি বলল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জাড়াবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? তখন বলতেছে ওর বোন বলতেছে, যা একটু তেল আর একটু নুন নিয়ে আয়, তাহলে এগুলো আমরা সুন্দর করে জারাবো। মানে কি জারাবো? মানে হচ্ছে মাখাবো। কুশি জারাবো মানে হচ্ছে মাখাবো। বলতেছে ওগুলো ভালো করে মাখাবো। তখন অপু বলতেছে যে, কোথায় পাইছিস দিদি? তখন ও অনেক খুশি হয়ে গেছে। তারপরে দেখো দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। তখন বলতেছে, আরে পটলিদের বাগানের ওখানে পড়েছিল, ওদের যে সিঁদুর কোটার তলায়, মানে ওটা হচ্ছে একটা বাগানের নাম। তো বলছে ওখানে পড়েছিল, তো ওখান থেকে আমি নিয়ে আসছি, তা যা যা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তখন বলতেছে যে মানে এটা হচ্ছে একটা প্রবাদ, হ্যাঁ, যে বাসি কাপড়ে ওরা হচ্ছে তোমার পবিত্র জিনিস বা হচ্ছে যেটা রান্না বান্নার কাজে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে ধরে না। যারা সনাতন ধর্মাবলম্বী আছো তোমরা হয়তো বুঝতে পারবা যে বাসি কাপড়ে হচ্ছে ঘরের কাজ করেন না, তারা হচ্ছে গোসল করে তারপরে হচ্ছে কি করে, মানে এইসব রান্না বান্নার কাজ বা পুজো করার কাজ, এই কাজগুলো তারা পবিত্র পোশাকে করে থাকে। তো বলতেছে যে আমার তো শরীর অপবিত্র, আমি যদি গিয়ে এখন তেলের তেলের মানে যে ইয়েটা আছে, বোতলটা আছে, সেটা যদি ধরি তাহলে মা তো আমাকে মারবে। তখন অপু আবার তখন দুর্গা বলতেছে, তুই জানা শিগগিরি করে, মার আসতে এখন ঢের দেরি, অর্থাৎ অনেক দেরি। খার কাচতে গিয়েছে যে, তাহলে মা কোথায় গিয়েছে? মা কিন্তু খার কাচতে গেছে, এটা মনে রাখবা, ঠিক আছে? শিগগিরি যা। তখন অপু বলল, নারকুলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। তখন দুর্গা আবার নিম্ন স্বরে বলতেছে, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। তখন বলতেছে যে তুই কিন্তু সাবধানে তেল ঢালিস, যদি পড়ে যায় তাহলে মা কিন্তু আমাদের দুজনকেই মেরে ফেলবে। তো এটা দেখো তোমরা, আই থিঙ্ক পুরো সিচুয়েশনটা হচ্ছে ইমাজিন করতে পারতেছো, যে দুটা ভাই বোন, একদম গ্রামীণ ভাই বোন, মানে গ্রামের শিশু, তাদের শৈশবটা অ্যাকচুয়ালি কেমন, তারা আম কুড়ে আনতেছে, ওটা এখন মা খাবে, দুই ভাই বোন মিলে খাবে, এবং কিভাবে তেল চুরি করতেছে, মানে এই জিনিসগুলো কিন্তু একটা গ্রামীণ ভাইব আমাদেরকে দিচ্ছে, তাই না বলো? একটা গ্রামীণ ভাইব দিতেছে না?
এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? বলো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। জি আপু। এই মুনতাহিমা মিম, কেন কথা বলতেছো মুমতাহিনা? হুম, এই আর কে কে কথা বলে? আর কে কে কথা বলে নামগুলো বলো তো। ওকে, ভেরি গুড ভেরি গুড। তারপরে দেখো কি বলতেছে। অপু বাড়ির মধ্যে যাইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলো বেশ করিয়া মাখিল, বলিল নে হাত পাত। তখন ওকে অল্প কয়টা দিচ্ছে, দেওয়ার পর বলছে দিদি তুই এতগুলো খাবি? অতগুলো বুঝি হলো, এই তো ভারী বেশি, যা। আচ্ছা নে আর দুইখানা। বাহ দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দিব তাহলে। তো বলতেছে যে আমি কই বেশি নিলাম, তোকেই তো বেশি দিলাম। বলছে দিদি তুমি এতগুলো নিলা, আমাকে এত কম দিলে, আমরা ভাই বোনের মধ্যে ভাগাভাগি করতে গেলে এরকম ঝগড়া হয় না, তো ওদের মধ্যে ওরকম হচ্ছে। তো বলতেছে যে একটা লঙ্কা নিয়ে আয়, লঙ্কা মানে হচ্ছে মরিচ, বলছে একটা মরিচ নিয়ে আয়, তাহলে তোরা আরো এক পিস দিব। লঙ্কা কি করে পারবো দিদি, মাঝে তক্তার উপরে রেখে দেয়, আমি চেয়ে নাগাল পাই না। ও তো ছোট বাচ্চা, ও বলতেছে দিদি আমি কিভাবে হচ্ছে মরিচ নিয়ে আসবো, মা তো অনেক উপরে রেখে দেয়, এগুলো তো আমি আনতে পারি না। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো, তখন পট্টিদের ডোবার ধারের আম গাছটায় গুটিটা ধরেছে দুপুরের রোদের তলায় ঝরে পড়ে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে থাক, তাহলে হচ্ছে আমি আবার পরবর্তীতে গিয়ে কুড়িয়ে আনবো। দুর্গাদের বাড়ির চারদিকে হচ্ছে জঙ্গল, তাহলে দুর্গাদের বাড়ির চারদিকে কি ছিল এটা মনে রাখবা, এমসিকিউতে চলে আসে জঙ্গল। তারপরে দেখো হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গেছে, অর্থাৎ তার চাচাতো ভাই, জ্ঞাতি মানে হচ্ছে চাচাতো, ঠিক আছে, জ্ঞাতি মানে হচ্ছে চাচাতো। তো হরিহরের অর্থাৎ অপু এবং দুর্গার যে বাবা, তার যে চাচাতো ভাই, সে চাচাতো ভাইয়ের নাম ছিল নীলমণি রায়, সে হচ্ছে সম্প্রতি গত বছর সে হচ্ছে মারা গেছে। তো তার স্ত্রী আর পুত্র কন্যা নিয়ে কি নিজ পিত্রালয়ে বাস করতেছে, অর্থাৎ সে বাপের বাড়ি চলে গেছে, এখন আর সেই জায়গায় থাকে না, কাজে এই পাশের ওই ভিটাটাও এখন জঙ্গলে আবৃত হয়ে গেছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই, 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। তাহলে বলতো এই 5 মিনিটের পথ পাড়ি দেওয়ার পর কার বাড়ি পড়ে? ভুবন ভুবন মুখুজ্জের বাড়ি পড়ে। কার বাড়ি পড়ে? ভুবন মুখুজ্জের বাড়ি পড়ে, এটা মনে রাখবে, এগুলো কিন্তু সব এমসিকিউতে চলে আসবে। তারপর দেখো হরিহরের বাড়িটা অনেকদিন হয়ে গেল মেরামত হয় না, সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের কালমেঘ গাছের বন গজাইছে। তো বলছে হরিহরের যে বাড়িটা এটাও এখন মেরামত করা নাই, এটা পুরো ভাঙাচোরা অবস্থা। তো সামনের দিকের বারান্দাটাও ভাঙা, আর ফাটলে কি ওই বারান্দার ওখানে যে ফাটল আছে সেখানে বন বিছুটির এবং কালমেঘ গাছের মানে বন গজিয়েছে। তো কিছু বন্টন হয়েছে, এবং সেটা কি কি গাছ? একটা হচ্ছে বন বিছুটি গাছ আর একটা কালো মেঘ গাছ। ঘরের দৌড় জানলার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে সেগুলো বাধা আছে, অর্থাৎ তাদের ঘরের যে দৃশ্যটা, যে তাদের ঘর দুয়ারের কি অবস্থা, ভাঙাচোরা অবস্থা, সেই যে তাদের যে দারিদ্রতা, তাদের দারিদ্রতা কিন্তু তাদের ঘর বাড়ি দেখে এখন বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা তারপরে দেখো কি বলছে। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল, এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। তখন তার মা কি করলো, ফিরে আসলো এবং এসে দুর্গাকে ডাকতেছে। তো দুর্গা ওরা তো খাচ্ছিল, ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে ফেলছে, খেয়ে বলতেছে তুই তাড়াতাড়ি যা। মা চলে আসছে, মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন আর উত্তর দেবার সুযোগ দেয়, কারণ ওর হাতে যত আম ছিল ও সব মুখে দিয়ে ফেলছে। সে তাড়াতাড়ি জরাটু আমের কুচিগুলি খাইতে লাগলো, পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়িয়ে সেগুলো গোগ্রাসে অর্থাৎ খাপুস খুপুস করে খাওয়া শুরু করলো। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলার চেষ্টা করতেছে, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া আসে দুঃসম্বন্ধে সচেতনামূলক একটু হাসি দিল, অর্থাৎ দুই ভাই বোন এরকম করে খাচ্ছে, এই জন্য ওরা কি করলো, দুজন দুজনের দিকে দেখে হাসতেছে। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরান্ডাটার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার ওখানে সে ফালাই দিল। হাতে যে মালাটার মধ্যে তোমার হচ্ছে ইগুলো ছিল আর কি, কচি আমগুলো, খাওয়ার পরে এক মানে ছোড়া মেরে সে কি করলো, ওর ওই যে চাচার বাড়ির ওপাশে ফালাই দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। তো বলছে তুই তাড়াতাড়ি মুখটা মুছ, তুই যে খাইছিস তোর মুখে তো নুন লেগে আছে, কারণ ওদের মা তো না হয় বুঝে যাবে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা। তখন তার মা কি বলতেছে দেখো, তার মা বলতেছে
কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খার কেচে গায়ে গতর একদম ব্যথা হয়ে গেল। একটুখানি কুটু গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টুটু টোকলা সেদে বেড়াচ্ছেন, সে বাদর কোথায়? তখন অপু আসিয়া বলল, মা খিদে পাইছে। এই যে দেখো, মায়েরা যে তার ছেলে সন্তানদেরকে একটু বেশি ভালোবাসে, এটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। দেখো কিভাবে প্রকাশ পাচ্ছে। সে অপুকে, সে দুর্গাকে কতগুলো বকা দিল যে আমার কাজে তো তুমি একটু হেল্প করতে পারো, কিন্তু তুমি সারাদিন পাড়া পাড়া ঘুরে বেড়াও, তাহলে এটা কি হলো? তুমি তো আমাকে একটু হেল্প করতে পারো। তখন বলছে ওই বাদরটা কোথায়, অর্থাৎ অপুর কথা জিজ্ঞেস করতেছে। তখন অপু এসে বলতেছে, মা আমার অনেক ক্ষুধা লাগছে, একটু ঢং করে বলতেছে। তখন বলতেছে ওর মা, রুশো রুশো একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও, তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা দেখতো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? তখন বলছে রুশো রুশো, মানে রুশো রুশো মানে হচ্ছে থামো থামো। বলছে থামো থামো, হ্যাঁ থামো থামো, একটুখানি দাঁড়াও, তোমাদের জন্য, তোমাদের এই খালি খাই খাই পাই পাই, তোমাদের জন্য 5 4 মাস কিন্তু পরিশ্রম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। তখন বাইরে হচ্ছে ওদের গরুর বাচ্চাটা চিল্লাইতেছে, এজন্য সে বললো, ও দুর্গা দেখতো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? হাঁক পাড়া মানে হচ্ছে ডাকা, ঠিক আছে? হাঁক পাড়া মানে হচ্ছে ডাকা, তো বলতেছে ডাকতেছে কেন একটু দেখো। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটতে বসলো। অপু কাছে বসিয়া পড়িয়া বলল, আর একটু আটা বের করে দাও না মা, মুখে বড্ড লাগে। এখন সে শশা খেতে গিয়ে আসলে দেখা যায় যে তার মুখ যে আম খেয়ে একদম টক হয়ে গেছে, তো সেটা সে প্রকাশ করে ফেলছে। কারণ শশা খাইতে গেছে, একদম মুখের মধ্যে টক টক লাগতেছিল। এখন সে বলছে যে মা একটু আটাই না দাও না, তাহলে একটু খাই, কারণ মুখের মধ্যে অনেক টক লাগতেছে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত শরীর বলিল, চাল ভাজা আর নেই মা। তখন ওরা চাল ভাজা খেতে চাচ্ছে। অপু খাইতে খাইতে বললো, চিবুনো যায় না, আম খেয়ে দাঁত একদম টকে। বলে ফেলছে, এই যে দেখো চুলের মন পুলিশ পুলিশ, যতই হচ্ছে তুমি কোনো জিনিস চাপিয়ে রাখার চেষ্টা করবা, ততই দেখবা ততই দেখবা যে তোমার সত্য কথা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। এবং আমার ক্ষেত্রে এটা অনেক বেশি হতো। আমার মেজো বোন, ও অনেক ফাজিল ছিল ছোটবেলা থেকে, আর আমি অনেক ভালো ছিলাম। তো আমার বোন, ও যত অপকর্ম করতো, মানে ধরো পালায়া টালায়া যা কিছু মানে করতো, আমাকে সাথে নিয়েই করতো। তো আমার বোন আমাকে নিষেধ করতো, এগুলো কিন্তু আম্মুরে বলবি না, আব্বুরে বলবি না। কিন্তু আমি দেখা যেত কোনো না কোনো ভাবে একদিন না একদিন আমার আব্বু আম্মুকে সেগুলো বলে দিতাম। তারপরে যে মাইকটা খাইতো আমার বোনটা। তো দেখো, এই জায়গায় কিন্তু সেম সিচুয়েশন হয়েছে। দুর্গার ভ্রু কুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপতেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করলো, আম কোথায় পেলি? তখন যে এই যে টক হইছে, তখন দুর্গা হচ্ছে ওর চুপ, বলছে বলিস না বলিস না, তুই যে খাইছিস সেটা বলা যাবে না। তখন কি করলো, তখন তার মা জিজ্ঞেস করতেছে যে এই আম কোথায় পাইছো তোমরা? হ্যাঁ এখন তো ধরা পড়ে গেছে। সত্য কথা প্রকাশ করতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলল, তুই ফের এখন বেরিয়েছিলে বুঝি? তো বলতেছে যে আচ্ছা, তার মানে তুই আবার বের হইছিলি, বের হয়ে গিয়ে আম কুড়ায় নিয়ে আসছস। দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠালতলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো। সে বলতেছে যে মা সত্যি কথা আমি যাই নাই, আমি তো এই কাঁঠালতলায় দাঁড়াইছিলাম, তুমি ওরেই জিজ্ঞেস করো। স্বর্ণগোয়ালিনী গায়ে দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তো স্বর্ণগোয়ালিনী কে বলতো? ও যিনি হচ্ছে ওই যে গায়ে দহন করে, অর্থাৎ হচ্ছে তোমার যে গরু বাচ্চা হওয়ার পরে গরুর থেকে আমরা দুধ নেই না, তো এটা হচ্ছে দহন করার জন্য ওখানে মানুষ আসে, তার নাম ছিল স্বর্ণগোয়ালিনী। তো স্বর্ণগোয়ালিনী গায়ে দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা। ডেকে সারা হলো, কমলে বাছুর ও স্বর্ণ, এত অত বেলায় এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেপত্তর পর্যন্ত বাছুর বাধা। তো বলতেছে যে কমলে বাছুর, অত ছোট বাছুর, ও তো স্বর্ণ, ও তো সদ্য জন্মগ্রহণ করছে, এরকম ছোট বাছুর এতক্ষণ পর্যন্ত কি দুধ না খেয়ে থাকতে পারে? হ্যাঁ আরেকটু আগে আগে আসলে হয় না? তখন এই স্বর্ণ গোয়ালিনীকে সে বলতেছে যে আরেকটু আগে আগে আসলে তো আপনি দুধটা দুহাইতে পারতেন। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহিরে উঠানে পা দিতে দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসিয়া দিয়া কহিল, লক্ষ্মীছাড়া বাদর। পরে মুখ ভেঙ্গায় কহিল, আম খেয়ে তার টক হয়ে গেছে, আবার কোনোদিন আম দিব, খেয়েও ছাই দিব। এই বলে উবলায় পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো। অত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেবো তোমায়।
হ্যাঁ খেয়েও এখন হাবা একটা কোথাকার, যদি এতটুকু মাথায় বুদ্ধি থাকে। অর্থাৎ তার বোন তাকে শাসন করতেছে, কি বলতো, দুর্গা তাকে কি করতেছে, শাসন করতেছে। কারণ আমরা জানি যখন আমরা কোনো অন্যায় করে ফেলি এবং সেটা যখন আমাদের ভাই বোনরা ফেসে যায়, তখন আমাদের ভাই বোনরা আমাদের উপর কি করতো, খবরদারি করতো না, মারতো না। তো এটাই এখানে হয়েছে আর কি। তো দুর্গা হচ্ছে তার ভাইকে কি করতেছে, শাসন করতেছে। তারপরে দেখো সর্বজয় বলল, অপু তো অপু তো ঘরে ঘুম, ও না, দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরলো। তো এখন হচ্ছে তাদের বাবা বাড়িতে আসছে। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে, এখানে বাটিতে বলতে আসলে বোঝাচ্ছে বাড়িতে, ঠিক আছে, বাড়িতে। দেখো এই চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও এমসিকিউর জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকটা জিনিস এমসিকিউর জন্য কিন্তু তোমাদের জানা থাকতে হবে। তাহলে এখন বর্তমানে হরিহর কার বাড়িতে কাজ করে বলো তো, বলো কার বাড়িতে কাজ করে, বলো হরিহর কার বাড়িতে কাজ করে, বলো 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 বলো। অন্নদা রায়ের বাড়িতে, ভেরি গুড ভেরি গুড। তাহলে অন্নদা রায়ের বাড়িতে সে কিসের কাজ করতো, কিসের কাজ করতো বলো তো, অন্নদা রায়ের বাড়িতে সে গোমস্তার কাজ করতো। তোমরা কি জানো গোমস্তার কাজ কি, গোমস্তার কাজ করতো। গোমস্তার কাজ কি জানো, মানে হচ্ছে ওই যে উনি হচ্ছে না একজন ব্রাহ্মণ, উনি হচ্ছে ঠাকুর। তো উনি সবার বাড়িতে গিয়ে পুজো দিত আর কি। তো এখন বর্তমানে সে হচ্ছে অন্নদা রায়ের বাড়িতে, মানে হচ্ছে তাদের পারিবারিক পুজো দেওয়ার ঠাকুর হিসেবে সে নিয়োজিত আছে, ঠিক আছে। আচ্ছা, জিজ্ঞাসা করলো অপুকে দেখছি না যে। তখন সর্বজয়া বলছে অপু তো ঘুমাচ্ছে। তখন বলে দুর্গা বুঝি, বলছে দুর্গা কি বাইরে গেছে, এরকম বলতে চাইছে। সে খেয়ে, সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন, দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সে খিদে পেলে তবে আসবে। কোথায়, কার বাগানে, কার আমতলায় জামতলায় ঘুরছে এই 34 মাসের রোদ্দুরে। ফের দেখো না এই জ্বরে পড়লে বলে, এত বড় মেয়ে বলে বোঝাবো কত, কত শুনে কান না কানে, নাকি কত কথা শুনে না কানে নেই। তো বলতেছে সে তার মানে হাজবেন্ডের কাছে সে বিচার দিতেছে তার বাচ্চার নামে। বলতেছে যে দুর্গা হচ্ছে তার একটা কথাও শুনে না, সে শুধু খাওয়ার সময় বাড়িতে আসে আর সারাদিন পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। একটু পরে হরিহর খাইতে বসিয়ে বলল, আজ 10 ঘোড়ার তাগাদার জন্য গেছিলাম বুঝলে, একজন লোক খুব মাতবর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক, আমায় দেখে তন্নবধ করে বললে। তো বলতেছে যে সে 10 ঘোড়ায় তাগাদার জন্য গেছিল, অর্থাৎ সেখানে সে কাজ পাওয়ার জন্য গিয়েছিল আর কি। তো 10 ঘোড়া নামক একটা গ্রামে সে হচ্ছে কাজ পাওয়ার জন্য গিয়েছিল। তো সেখানে যাওয়ার পর একজন ব্যক্তির সাথে তার দেখা হয়েছে, উনি একটু মাতবর টাইপের, অর্থাৎ একটু গণ্যমান্য ব্যক্তি। এবং সেই লোকটা নাকি তাকে দেখার পরে অনেক বেশি উৎসুক হয়ে গেছে তাকে নেওয়ার জন্য, কাজে নেওয়ার জন্য, অর্থাৎ তাকে ঠাকুর হিসেবে নেওয়ার জন্য। তারপরে দেখো কি হয়েছে, দাদা ঠাকুর আমার চিনতে পাচ্ছেন, আমি বললাম না বাবু, আমি তো কই। তো বললে আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচ্চায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ বন্তর নিব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনি কেন মন্তরটা দেন না। তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে বুঝলে। তো এখন হচ্ছে সে একটা নতুন কাজের সন্ধান পেয়েছে, সেটা সে ভাত খাইতে খাইতে তার স্ত্রীর সাথে শেয়ার করতেছে ব্যাপারটা, ঠিক আছে, বুঝতে পারছো, বলো বলো, বুঝতে পেরেছো, বুঝতে পারছো, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখন সে হচ্ছে নতুন একটা কাজের অফার পাইছে, কোত্থেকে, 10 ঘোড়া নামক যে গ্রামটা আছে সেখান থেকে একটা নতুন কাজের অফার পাইছে। এখন কাজের অফার পাওয়ার পর সে বলছে যে ঠিক আছে আমি আপনাকে জানাবো যে আমি ওই কাজটা করব কিনা। এখন সর্বজয়া তখন ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল, মাটি বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল, বলিল, হ্যাঁ গো তা মন্দ কি, দাও না ওদের মন্তর, কি জাত। হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গুপ, তোমার তো আবার গল্প করা করে বেড়ানো স্বভাব। তো বলতেছে যে সর্বজয়া বলতেছে যে হেগো তাহলে তো ভালোই হয়েছে, ওই বাড়িতে যদি তুমি ওরকম মাসিক ভাবে কাজ করো তাহলে তো অনেক টাকা পাবা, তাহলে তো আমাদের সন্তানদেরকে আমরা একটু ভালো রাখতে পারবো। তখন তার হাজবেন্ড বলতেছে,
তুমি কিন্তু কাউকে এই কথা বলো না। তো বলছে কি জাত? তো তাদের একটা জাত আছে, তো সেই জাতটা হচ্ছে সদগোপ জাত, অর্থাৎ যেই বাড়িতে তাকে কাজ করার জন্য অফার করা হয়েছে সেই বাড়িটা হচ্ছে সদগোপ জাত। তো সেই সদগোপ জাত কিন্তু তাদের জাতের সাথে মিলতেছে না, এটা কিন্তু অন্য আরেকটা জাতের বাড়িতে গিয়ে তাকে পুজো করাইতে হবে। তো এটা যদি তার এলাকার গ্রামের মানুষজন জানতে পারে তাহলে কিন্তু এটা তাদের জন্য ক্ষতিকর, কারণ তখনকার সময় কাস্ট বা হচ্ছে তোমার বংশ মর্যাদা এগুলো কিন্তু অনেক বেশি দেখা হইতো। তো বলতেছে, তো এই কথাটা কিন্তু তুমি কাউকে বলো না, তোমার তো আবার গল্প করার স্বভাব, কারণ আমরা জানি আমাদের মায়েরা ঘরের মধ্যে কিছু ঘটলে যে সেটা সবাইকে বলে দেয়, তাই না? মানে তাদের অনেক সময় গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করে ফেলে, এই জন্য তার স্বামী বলতেছে যে তুমি এইগুলো কিন্তু কাউকে বলবা না, তুমি এগুলো কখনো কাউকে বলবা না। আমি আবার কাকে আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গো, দাও গিয়ে দিয়ে, এই কষ্ট যাচ্ছে। ওই রায়বাড়ির 8টা টাকা পয়সা তাও 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা, কাল ঘাটের পথে সেজ ঠাকুরন বললে, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দেইনি, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম, আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা অষ্টমীর বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে, ছেলেটার কাপড়টাই 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। মানে সে হচ্ছে কথা বলতে বলতে কান্না করে দিছে, যে তাদের দারিদ্রতার দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো তারা অনেক বেশি দরিদ্র। তো এই জন্য সর্বজয়া বলতেছে যে যদি তারা অন্য জাতেরও হয়ে থাকে, অন্য বংশেরও হয়ে থাকে, তুমি কাজে রাজি হয়ে যাও, কারণ আমাদের সংসারের অবস্থা তো ভালো না। দেখো তুমি হচ্ছে কি বলতো, এই যে কি রায়বাড়িতে তুমি যে কাজটা করো সেখানে তাকে কয় টাকা বেতন দেওয়া হয় বলো তো? সেখানে কিন্তু তাকে কয় টাকা বেতন দেওয়া হয় বলো? সেখানে তাকে 8 টাকা বেতন দেওয়া হয়। এটা পরীক্ষা চলে আসবে, এটা কিন্তু পরীক্ষা চলে আসবে, বলো 8 টাকা। তাকে রায়বাড়িতে 8 টাকা মাত্র বেতন দেওয়া হয়, তাও 2-3 মাস অন্তর তবে দেয়, অর্থাৎ 2-3 মাস পর পর তাকে 8 টাকা বেতন দেওয়া হয়। আর এদিকে রাজ্যের দেনা, অর্থাৎ অনেক বেশি ঋণ। তারপরে বলছে কাল ঘাটের পথে সেচ ঠাকুরুন বললে, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা দেই না, অর্থাৎ সেচ ঠাকুরুন থেকে, ঠাকুরুন মানে কি হচ্ছে ওই প্রতিবেশী আর কি। তো ওখান থেকে আছে বলতেছে যে আপু, আপু বলে পরে বলতেছে যে ওই যে মানে হচ্ছে ওই তার যে রিলেটিভস আছে সে ঠাকুরুন, সে বলতেছে যে তো আমি আমি তো তোমাকে টাকা ধার দিয়েছিলাম, কিন্তু আমি তো হচ্ছে তোমার ইয়ে ছাড়া, মানে কি বলছে, বন্ধক ছাড়া আমি টাকা কাউকে ধার দেই না। অর্থাৎ বন্ধক রাখা মানে কি, মানে তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস তাকে দিয়ে তুমি তার কাছ থেকে টাকা ধার নিবা। তো বলছে আমি বন্ধক ছাড়া কাউকে টাকা ধার দেই না, কিন্তু তোমাকে দিছি, কিন্তু তোমরা তো আমাদেরকে টাকাটা পরিশোধ করতেছে না। এখন 5-5টা মাস হয়ে গেছে, এখনো তারা সেই টাকা পরিশোধ করতে পারে নাই। এখন এদিকে হচ্ছে আবার রাধা বষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, অর্থাৎ সেখানেও রাধা বষ্টমের বউর কাছেও তাদের দেনা আছে। তাছাড়া তাদের ছেলের, অর্থাৎ অপুর গায়ের কাপড় ভালো না, এবং গায়ের কাপড়ে 4-5টা করে শিলি করা, ঠিক আছে, সেলাই করা 2-3 জায়গায় সেলাই করে রাখছে। এখন এটা বলতে গিয়ে আসলে একজন মায়ের মন কেঁদে উঠছে, যে তারা তাদের সন্তানদেরকে সুস্থ সুন্দর একটা জীবন দিতে পারতেছে না, তাদেরকে ভালোভাবে খাওয়াইতে পারতেছে না, তাদের ভালো জামা কাপড় দিতে পারতেছে না। এটা কিন্তু একটা পিতামাতার জন্য অনেক কষ্টের একটা ব্যাপার। তো দেখো নর্মালি আমাদের বাবা মায়েরা আমাদের সব সকালাত পূরণ করার চেষ্টা করে, তাই না? তারপরেও তাদের প্রতি আমাদের কত অভিযোগ থাকে, সাইকেল কিনে দিলা না, নতুন ড্রেস কিনা দিলা না, এটা দিলা না, ওইটা দিলা না। কিন্তু দেখো বাবা মায়েরা যথাসম্ভব চেষ্টা করে আমাদের সকালাতগুলো পূরণ করার জন্য। যখন তোমাকে কোনো একটা জিনিস দিতে পারবে না, তোমার কিচ্ছু বলা লাগবে না, তারাই কিন্তু কষ্ট পাবে যে তোমাদেরকে কিছু দিতে পারতেছে না। তো এই কথাটা এখানে বলছে আর কি, যে একজন মায়ের আসলে এই যে দারিদ্রতা, সর্বজয়ার এই কথাগুলোর মাধ্যমে আমরা আসলে একটা দারিদ্র্যর চিত্র দেখতে পাচ্ছি। আরেকটা কথা ওরা বলছিল, বুঝলে? তখন আবার হরিহর বলতেছে, কি বলতেছে, হরিহর বলতেছে যে তারা, হরিহর তো বলতেছে ওই যে 10 ঘোড়া গ্রামে তারা একটা কি পাইছে বলতো, একটা হচ্ছে কাজের অফার পাইছে না। তো বলতেছে যে তারা আবার আরো একটা কথা বলছে, বলছিল গায়ে তো বামুন নেই। বামুন মানে কি বলতো? বামুন মানে হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, ব্রাহ্মণ। তো বলছে ওদের গ্রামে কোনো ব্রাহ্মণ নাই, তো আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই, গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে, তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি। পয়সার তো অভাব নেই, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী লক্ষ্মী বাধা বাধা, আর ভদ্র লোকেরই হয়ে পড়েছে হাবাত জোভাত। তখন বলতেছে যে দেখো একটা সময়, এই কথাটা বলার পিছনে এখানে একটা কারণ আছে, ঠিক আছে? তো কারণটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলতেছি, যে তখনকার সময়ে ব্রাহ্মণদেরকে অনেক বেশি সম্মান দেওয়া হতো, অর্থাৎ ব্রাহ্মণদেরকে
মানে হচ্ছে এখানে তারা ভাবতো যে ব্রাহ্মণরা অনেক বেশি পবিত্র, তো একটা গ্রামে কয়েকটা ব্রাহ্মণ ফ্যামিলি থাকা মানে হচ্ছে সেই গ্রামের মর্যাদাটা অনেক বেশি দূর চলে যাইতো। তো বলতেছে যে ওই যে লোকটা তাকে কাজের অফার করছে তাদের গ্রামে নাকি কোনো ব্রাহ্মণ নাই, তো বলতেছে আপনারা যদি এসে আমাদের গ্রামে বসবাস শুরু করেন তাহলে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা কি বলতো সম্মানের। তো সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন, আপনারা আসলে আপনাদেরকে আমরা জমি জমা দিব, ঘর বাড়ি দিব, আপনারা এখানে এসে শুধু থাকবেন। অর্থাৎ ব্রাহ্মণদেরকে এইভাবে উচ্চ আসনে বসানো হইতো আর কি। তো পরে বলতেছে যে এখন আজকাল যে দিন গেছে, তো বলছে ওদের তো টাকা পয়সার অভাব নাই, এখন চাষাবাসাদের অনেক টাকা, আর আমাদের মতো ভদ্র মানুষদের, অর্থাৎ সে এখানে তার একটু, সে যে ব্রাহ্মণ সে একটু একটু অহংকার করছে যে আজকাল চাষাবাসাদের ঘরে এত টাকা পয়সা, আর আমাদের অবস্থা দেখো, আমরা ভদ্র লোকেদের ঘরে এখন ভাত খাইতে পাই না। তো তারপরে দেখো আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো, ওরকম একটা বড় মানুষের আশ্রয় এই গায়ে তোমার আছে কি, শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। তো তখন হচ্ছে সর্বজয়া বলতেছে যে তুমি কেন রাজি হইলা না, কথায় কথার সাথে সাথে কেন রাজি হইলা না? কারণ আমরা ওখানে গিয়ে থাকি, এখানে তো তোমার কিছুই নেই, খালি এই ভিটে মাটি ছাড়া তোমার কিচ্ছু নাই। তো ওখানে চলে গেলে তো আমরা অনেক ভালো থাকতে পারবো, তো তুমি রাজি হয়ে না কেন? পরে হচ্ছে হরিহর হাসিয়া বলিল পাগল। তখন হরিহর হাসতেছে, দেখো সে বলছে পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে, ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে, উহু, ওতে খেলু হয়ে যেতে হয় তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে, আর এখন উঠ বললেই কি উঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও নাইলে যেতে দেব না, দেখি পরামর্শ করে কি কি করা যায়। তো তখন দেখো হরিহর খুব বুদ্ধির একটা কাজ করছে। দেখো পুরুষ মানুষরা তোমরা দেখবা, মহিলারা আমরা যেরকম কি করি বলতো, কেউ আমাদের দাওয়াত দিলে নাচতে নাচতে চলে যাই, বা আমরা আমরা আমাদের ঘরের কথা অনেক বেশি বাইরে বলে ফেলি, এবং আমরা বুঝি না যে কোন জায়গার মধ্যে, কারণ মহিলাদের মাথায় এই জিনিসটা বেশি একটা কাজ করে না। কিন্তু পুরুষরা দেখবা অনেক চিন্তা করে একটা কথা বলে, আমাদের আব্বুরা দেখবা, আমাদের মায়েরা দেখবা অনেক বেশি কথা বলে, কিন্তু আমাদের আব্বুরা একটু ভেবেচিন্তে কথা বলে। অর্থাৎ তাকে যে অফারটা দেওয়া হয়েছে যে জমি দিবে, ঘর বাড়ি দিবে, এখন যদি সে সাথে সাথে রাজি হয়ে যায় তাহলে কি হবে বলতো? তার মান সম্মান যাবে না? বলবে যে আরে ওরা অনেক গরিব, বলতে না বলতে রাজি হয়ে গেছে, তাই না? এরকম বলবে না? তো এই জন্য হরিহর কিন্তু বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের পরে জানাবো, কিন্তু ওর বউ বলতেছে যে তুমি কেন রাজি হইলে না, কেন রাজি হলে না, আমরা ওখানে চলে যাবো, চলো আজকে চলে যাবো। পরে হরিহর বলতেছে যে আজকে যদি আমরা চলে যেতে চাই, গ্রামের মানুষের কাছ থেকে যে এত ধার দেনা করে রাখছি, তাহলে তো সবাই আমাদের গলা টিপে এসে ধরবে, আমাদেরকে কি যাইতে দিবে? তাদের ধার দেনা পরিশোধ করা লাগবে না, এখন কাউকে বলা যাবে না, আমরা চুপি চুপি যাব। তো তারপরে দেখো তারপরে কি হয়েছে। এই সময় ওই যে দুর্গা তো বাইরে চলে গেছিল, এই সময় দুর্গা কোথা হতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি বাড়ল, এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া উধারে পাঁচিলের পাশ বাহিরে বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল। অর্থাৎ ও চুপি চুপি হচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করতেছে। দালালের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রুদ্রের তাপে তার পা পুড়ে যাচ্ছে। কাজে সেই স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রুদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দরজা খোলা থাকে তাহলে মা ঘুমায় থাকে, তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকে একটু শুইয়া লইবে। কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়িতে ঢুকা একদম অসম্ভব। অর্থাৎ ও হচ্ছে এতক্ষণ পাড়া বেরিয়ে আসছে, এখন ঘরে আসতেছে, এখন ওর মা আর ওর বাবা তো বারান্দার মধ্যে বসে বসে খাচ্ছে, এখন ও যাইতেও পারতেছে না ঘরের মধ্যে। তো ও চেষ্টা করতেছে যে দেয়াল টপকায় টপকায় যাওয়া যায় কিনা। ঠিক আছে, বুঝতে পারছো? আজকে এটা লাস্ট টপিক, না না আর পড়াবো না, এটাই লাস্ট টপিক। আর আমাদের এই টপিকের পরে ইনশাল্লাহ শেষ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ও, আজান দিয়ে দিছে। আজানটা শেষ হোক আমরা আবার শুরু করব, ঠিক আছে? আজানটা শেষ হোক আমরা আবার শুরু করব।
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? ওকে, ঠিক আছে। কোথায় যেন ছিলাম আমরা? আচ্ছা, এটা কোথায় চলে আসলো? ওকে, ঠিক আছে। তারপর আমরা চলে যাই উঠায় নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করবে ঠিক করতে না পারিয়া নিরুৎসাহিত ভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। অর্থাৎ সে কি যেন একটা কুড়িয়ে নিয়ে আসছে, যেটা হচ্ছে রড়া ফলের। আলহামদুলিল্লাহ, সরি গাইস, এসিটা মারাত্মক ক্ষতি করতেছে, আমি এসিটা অফ করে দিই। রড়া ফলের বিচি সে বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুনতে আরম্ভ করলো। 1 2 3 4, মোট 26টা হইল। পরে সে 2 3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া আবার তা ছুড়িয়া দিয়া পরে হাতে সুজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দিব, পরে আর এগুলো পুতুলের বাক্সে রেখে দিব। অর্থাৎ সে কিছু জিনিস তার ভাইয়ের জন্য রেখে দিছে, আর কিছু জিনিস সে তার নিজের জন্য রেখে দিয়েছে। কেমন বিচিগুলি তেল চুকচুক করছে, এবং তোমরা আই থিঙ্ক রড়া ফলের বিচিটা তোমরা চিনো, এরকম লাল লাল হয়ে থাকে, এরকম ছোট ছোট এরকম লাল লাল হয়, অনেক শক্ত শক্ত হয়ে থাকে, আর দেখলে মনে হয় যে গায়ের মধ্যে মনে হয় তেল মাখা আছে, এরকম দেখলে মনে হয়। তারপরে দেখো কি বলতেছে, কেমন বিচিগুলি তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যিস আগে গেলাম, নইলে তো সব গরুয়ে খেয়ে ফেলতো। হ্যাঁ, ওদের রাঙি ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস। তাহলে রাক্ষস কে ছিল? রাঙি গাইটা। ওদের রাঙি গাইটা একদম রাক্ষস, আর সব জায়গায় যাবে, সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে কতগুলো হলো। অর্থাৎ সে যে এই জিনিসগুলো কুড়িয়ে নিয়ে আসছে, সে নিজেই নিজে কথা বলতেছে এবং এই জিনিসগুলো নিয়ে সে আলাপ আলোচনা করতেছে। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইয়া উড়াইয়া উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহিরে হয়ে গেল। এখন ওর আব্বু আম্মুর ভয়ে কিন্তু ও আর ঘরে যায় নাই, না গিয়ে কি করলো, ও আবার বাহিরে বের হয়ে গেল। তো এই পুরো স্টোরিটা জুড়ে আসলে আমরা একটা গ্রামীণ চিত্র দেখতে পেলাম, এবং আশা করতেছি তোমরা পুরো গ্রামীণ চিত্রটা কি করতে পারছো বলতো, কল্পনা করতে পারছো, যে এই যে ভাই বোনের একটা খুঁতসুটি, তারপরে হচ্ছে আমরা সর্বজয়ের মাধ্যমে এবং হরিহরের মাধ্যমে একটা দারিদ্রিক, তাদের যে দারিদ্রিক পরিস্থিতিটা, সেই জিনিসটা কিন্তু আমরা জানতে পারলাম। এবং এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে, হ্যাঁ, আমাদের দুর্গার যে একটা সম্পর্ক, সে ঘরে থাকতে চায় না, সে শুধু প্রকৃতির মাঝে চলে যেতে চায়, প্রকৃতির সাথে সে মিশে যেতে চায়। তো এই জিনিসগুলো কিন্তু পুরো স্টোরি ধরে আমরা বুঝলাম। এখন এখান থেকে যখন সিকিউ গুলো আসবে, তাহলে এখান থেকে সিকিউ গুলো তোমরা কিভাবে আনসার করবা, দেখো সিকিউ যখন আনসার করবা, এই ট্রিক্সগুলো যখন তোমরা সিকিউ যখন আনসার করবে, সিকিউ আনসার করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ওই যে 4টা না 5টা পয়েন্ট আমি বললাম। প্রথমত দুর্গার চরিত্রটা সম্পর্কে তোমার জানা থাকতে হবে, অর্থাৎ দুর্গার সাথে হয়তো মিল থাকতে পারে এরকম কোনো উদ্দীপক দিতে পারে, বা অপুর সাথে মিল থাকতে পারে এমন কোনো কি দিতে পারে, বা হচ্ছে সর্বজয়া সে হচ্ছে কিসের প্রতীক, বা সর্বজয়া সে হচ্ছে গ্রামীণ বাংলার মায়েদের শাশ্বত রূপ, সেই জিনিসটার সাথে প্রকাশ করতে পারে। এবং হরিহর সর্বজয়ার মাধ্যমে, হরিহর হরিহর ও সর্বজয়া, সর্বজয়া কি বলতো, তাদের সর্বজয়া তাদের তাদের যে পারিবারিক পরিস্থিতি, সেটার মাধ্যমে দারিদ্রতার চিত্র কিন্তু ফুটে ওঠে। কি ওঠে? দারিদ্রতার চিত্র এখানে কিন্তু ফুটে ওঠে। এবং অপু দুর্গার মধ্যে ভাই বোনের ভালোবাসার সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাই, ভাই বোনের ভালোবাসা, তাই না? ভাই বোনের ভালোবাসাও কিন্তু আমরা দেখতে পাই। এবং লাস্টের জিনিসটাতে আমরা দেখতে পাই যে আমাদের লেখক প্রত্যাশা করেছেন যে কি বলতো, এই যে শিশুদেরকে গ্রামীণ জীবনমুখী করার জন্য। তো এই কয়টা জিনিস যখন তোমার মনে থাকবে, যে উদ্দীপকের সাথে কোন চরিত্রের মিল আছে, বা উদ্দীপকের সাথে আমাটি ভেপুর গল্পের কোন দিকের মিল আছে, এই জিনিসগুলো জাস্ট এই কয়টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো, প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা হচ্ছে তোমার কবিতার ক্ষেত্রে যদি তুমি এরকম ছোট ছোট একটু নোট করে রাখতে পারো, তাহলে দেখবা পরীক্ষার আগে জাস্ট 5 মিনিট আগে যদি এটা একটু রিভাইজ করে যেতে পারো, তুমি যেই কোনো সিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারবা, মাস্ট করতে পারবা, এটা নিয়ে কোনো কারো কোনো ইয়ে নাই। তো
আজকে হচ্ছে যে কাজটা হয়েছে আমাদের যে মানে আজকে তো এমনিতে শনিবার হচ্ছে বন্ধের দিন, তো বন্ধের দিনে আসলে আমি তোমাদের কাজটা মানে ক্লাসটা নিতেছি। এই ক্লাস কিন্তু ডিসেম্বরে ছিল, ঠিক আছে? তো তোমাদের ডিসেম্বর না, সরি সরি, এটা হচ্ছে জানুয়ারিতে ছিল তোমাদের এই ক্লাসটা, বাট আমার মনে হলো যে না, এতদিন পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা না হলে আমি মনে হয় মরেই যেতাম। তো এই জন্য আমি ইচ্ছে করে আজকে ছুটির দিনেও তোমাদের ক্লাসটা নিয়েছেন। আর আমি আসলে অনেক বেশি গ্রেটফুল যে তোমরা অনেকেই ক্লাসে ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। এটা আমার জন্য অনেক বেশি মানে গর্বের একটা বিষয় যে এই ছুটির দিনে তার উপরে সকালবেলার এই টাইমটা তোমাদের জন্য খুব বোরিং লাগতে পারে, বাট তোমরা ছিলা। এবং আশা করতেছি যে গল্পগুলো নাটকগুলো মানে গল্পগুলো ভালোভাবে তোমরা কি করতে পারছো, আয়ত্ত করতে পারছো। এখন যে কাজটা ছুটির দিন যেহেতু ওই যে ফাইলটা আমি এখনো মানে রিচ করতে পারি না, এই যে একটু আগে আমি হচ্ছে টেক্সট করলাম আমাদের যারা কন্ট্রিবিউটর আছে। তো আবার হচ্ছে নেক্সট তোমাদের সাথে আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে নির্মিতি, নির্মিতি পর্ব 2। তো ওই নির্মিতি পর্ব 2তে আমি কালকেই তোমাদের কালকের মধ্যে ফাইলটা দিয়ে দিব, অর্থাৎ এখান থেকে কিছু এমসিকিউ এবং সিকিউ তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিব। তো এগুলো তো তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা একটু গল্পটা তো তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি একদম খুঁটিনাটি এ থেকে জেড পর্যন্ত সবকিছু আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, বাকিটা প্র্যাকটিস করার দায়িত্বটা তোমাদের। যেহেতু আজকে আমি এখানে দিতে পারতেছি না, আমি হয়তো তোমাদের দিতাম যে এই প্রশ্নের উত্তর বলো ওই প্রশ্নের উত্তর বলো, এখন এটা হয়তো আমি দিতে পারতেছি না, বাট এই ফাইলটা তোমাদের মাঝে কালকের মধ্যে ইনশাল্লাহ চলে যাবে, যেহেতু আমি রিচ করতে পারি নাই ফাইলটা, ওকে? এবং এখন তোমরা বলো যে এই 3টা চ্যাপ্টার একদম ভাজা ভাজা হয়ে গেছে কিনা বলো, যে আর কি কারো কোনো অভিযোগ আছে যে আমাদেরকে লাইন বাই লাইন এফআরবিতে পড়াচ্ছে না, আমরা অনেক রাগ, আমরা মাইক দিব, আমরা কেন আসলাম এখানে, এই যে তোমাদের এত রাগ ছিল, সব রাগ কি পানি পানি হয়ে গেছে বলো তো? বলো, সব রাগ কি পানি পানি হয়ে গেছে? আমি চাই না তোমাদের আমাদের প্রতি কোনো রাগ থাকুক। আমার কষ্ট হয়েছে অনেক বেশি, আমি রাতে অনেক লেট করে ঘুমিয়েছি, সকালে আমি উঠেছি একদম, তবে তোমাদের তোমাদের জন্য মানে ওঠার উছিলায় আমার সকালে আজকে মানে আমি অনেক সময় আমার ফজরের নামাজ মিস হয়ে যায়, বাট আজকে তোমাদের জন্য আমি পড়তে পারছি টাইমলি, সো এটার জন্য তোমাদেরকে অনেক থ্যাঙ্কস যে তোমাদেরকে পড়াতে আসবে বলে আমারও নামাজ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই হচ্ছে ই করবা, কি করবা বলো, আমাকে একটা থ্যাঙ্কস দিবা না? এত কষ্ট করে এই কয় ঘন্টা ধরে, যে 10টা থেকে কয়টা বাজে, 1টা বাজে, 3 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, কেউ আমাকে একটা থ্যাংক ইউ দিল না। তোমরা এত পরিমাণে, তোমরা একটু গ্রেটফুল হও, একটু গ্রেটফুল হও, একটু থ্যাঙ্কস তো দিতে পারো আপু আজকে। হ্যাঁ, বুঝাইতে পারছেন অনেক কিছু, তাহলে ভালো লাগে, ওই যে গৃহিণীদের মতো নিম গাছের মতো, হ্যাঁ, প্রশংসা করলে একটু ভালো লাগে। সো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পোস্ট করবা, আমাদের গ্রুপগুলোতে পোস্ট করে জানাবা। আর যদি হ্যাঁ শুধুমাত্র ভালো লাগলেই যে পোস্ট করবা ব্যাপারটা এমন না, যদি মনে হয় যে আবিদাপুর এই ক্লাসটা আমরা এই জায়গাটা বুঝি নাই, বা এই ক্লাসটা আমাদেরকে আবার এভাবে পড়াইলে ভালো ছিল, তাহলে আমাদের জন্য উপকার হইতো, তাহলে অবশ্যই তোমরা আমাদের সমালোচনাও করবা। শুধু যে আমাদের প্রশংসা করবা ব্যাপারটা এরকম না, যে আপু সমালোচনারও কিন্তু একটা ধরন আছে, যে আপু আমাদেরকে যদি এই জিনিসগুলো এভাবে দিতেন তাহলে আমাদের একটু উপকার হইতো, কিন্তু আমরা বাচ্চারা কি করি, এটা কেন দিলা না, এটা কেন হইলো না, এটা কেন পাইলাম না, এভাবে না, এভাবে নয়। হ্যাঁ আদিল ভাইয়া, ওকে। এবং অবশ্যই তোমরা সমালোচনা করবা, অবশ্যই করবা, এবং সেটাও কি বলো পোলাইটলি, এভাবে বলা যাবে না। হুম, এভাবে বলা যাবে না যে এটা কেন পাইলাম না, আমাদের টাকা লস হয়ে গেল, হ্যান হলো, তোমরা অনেকেই এই ধরনের কমেন্টগুলো করো, তখন আমি খুব হতাশ হয়ে যাই যে কতটা আনগ্রেটফুল তোমরা, যে ঠিক আছে তোমাদের এক্সপেকটেশন ফুলফিল নাই হইতে পারে, অনলাইন জগতে এই জায়গাটার মধ্যে অনেকেরই ভুল হইতে পারে, কিন্তু তোমরা তো এটা সুন্দরভাবে দেখো, সুন্দরভাবে সমালোচনা করতে পারাটাও কিন্তু একটা দক্ষতা, তাই না? অবশ্যই সেটা দক্ষতা, এবং তোমরা সেটা করবা। বাংলা কিভাবে পড়বো, বাংলা কিভাবে পড়বা, বাংলা যেভাবে পড়িয়ে আসতেছে এইভাবে পড়বা, ঠিক আছে? যেভাবে সব সাবজেক্ট পড়ো ওভাবেই বাংলা পড়বা, ওকে? আলাদা করে বাংলাকে দেখার কিছু নাই, যেভাবে যেভাবে অন্যান্য সাবজেক্টগুলো পড়ো এভাবেই পড়বা, ঠিক আছে? সবসময় মাথায় রাখবা। দাঁড়া আমি দেখতেছি ফাইলটা আসছে কিনা, তাহলে তোমাদেরকে একটু এমসিকিউ গুলো সিকিউ গুলো আমি দেখাই দিব, আর যদি নাও থাকে বা নাও দেখাইতে পারি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য এখনই দিয়ে দিব এটা, ঠিক আছে? ওকে। আর তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে বলো তো, বলো। রোমানা আফরোজ, থ্যাংক ইউ সো মাচ। অলেখ মানে হচ্ছে যেটা লিখিত না, ঠিক আছে, যেটা লিখিত না, ওকে?
আচ্ছা, প্যারোডি কি? প্যারোডি হচ্ছে সাহিত্যেরই একটা ধরন। আমরা যেরকম প্রবন্ধ, গল্প, হ্যান ত্যান এগুলো লিখি না, প্যারোডিও হচ্ছে সাহিত্যিক একটা ধরন। তবে প্যারোডির মধ্যে হয়তো নির্দিষ্ট করে মানে কোনো একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে। আচ্ছা দাঁড়াও, এটা আমার এখন মাথায় আসতেছে না, আমি এখনই তোমাদেরকে জানাচ্ছি, ওকে? একটু দাঁড়াও, কারণ সব বিষয় তো আমার নাও জানা থাকতে পারে, তাই না? ওকে, আমি এখনই তোমাদেরকে বলে দিতেছি প্যারোডিটা কি। আচ্ছা, প্যারোডি মানে হচ্ছে কোনো সাহিত্য, কোনো গান, কবিতা, নাটক বা বক্তৃতা, যে কোনো শিল্পকর্মকে একটু ব্যঙ্গভাবে বা একটু হাস্যরসাত্মকভাবে প্রেজেন্ট করা। যে ধরো একটা সাহিত্য, তুমি একটা গল্প লিখবা, সেটা হচ্ছে তুমি একটু হাস্যরসাত্মকভাবে লিখলা, বা হচ্ছে তুমি একটা কবিতা লিখতেছো, সেটাকে একটু মজা করে লিখলা, বাট ব্যাপারটা হচ্ছে সিরিয়াস থাকবে, কিন্তু সেটা একটু হাস্যরসের মাধ্যমে যখন তুমি প্রেজেন্ট করতেছো, ব্যঙ্গার্থে প্রকাশ, যেটা, এটাকে আসলে প্যারোডি বলা হচ্ছে। বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো নাকি না বলো, বলো তাড়াতাড়ি বলো। বুঝতে পেরেছো? সবাই একটু জানাও। কই আসতেছে না তো। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? গান শোনাবো? কি গান শোনাবো? হ্যাঁ, 3 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা ক্লাস নেওয়ার পর যদি তোমরা এখন বলো যে গান শোনান, আমার গলাটার অবস্থা আর গলা আছে? বলো তো। আচ্ছা, এক কলি শোনাবো, তারপর ছুটি, ক্লাস ছুটি, যাও সবাই চলে যাও। জাস্ট এক কলি, ওকে? উম, উম, প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। বসে আমার আকাশ জুড়ে, বসে আমার আকাশ জুড়ে যখন তখন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। আর পারি না। যান সবাই যান, আল্লাহ হাফিজ, টাটা সবাইকে। আর অবশ্যই জানাবা ক্লাস কেমন লাগছে, অ্যান্ড যদি কারো কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্ট করে জানাবা। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে? নেক্সট ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হোক। অনেক বেশি চাই সেটা, আপুর জন্য দোয়া রাখবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর তোমরা সবাই অনেক গুড বাচ্চা, মাশাল্লাহ, সবাইকে লাভ ইউ, টাটা, বাই বাই।